করিও না আমায়, নয়তো তোমাকেও দূর করে দিতে বাধ্য হব নিচের থেকে। ছোঁয়ার কথা বলা শেষ হতে না হতেই জীবন মির্জা চলে গেলেন সেখান থেকে। জীবন মির্জার চোখে আজ জলের স্রোত। নিজের মেয়ের মুখে এসব শোনার চেয়ে মৃত্যু অনেক ভালো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে জীবন মির্জার। জীবন মির্জার জীবনে যে আরও একটি কঠিন সত্যি লুকিয়ে আছে, এটা যে সবার অজানা। শুধুমাত্র ছোঁয়ার জন্য যে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, সেটা যে আজও সবার থেকে লুকিয়ে রেখেছেন। ছোঁয়া কি জানতে পারবে এই নির্মম সত্যিটা? পারবে কি জীবন মির্জাকে ক্ষমা করে একবার বাবা বলে ডাকতে? জীবন মির্জার যে খুব ইচ্ছে করে একবার ছোঁয়ার মুখে বাবা ডাক শুনতে। শুভ্র সবার সামনে হাঁটু গেড়ে বসে একটা স্বর্ণের আংটি ছোঁয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, অবি আমার বেডরুমের রাজরানী, অবি কি আমার হৃদয়ের স্পন্দন, দিবি কি অধিকার তোকে প্রাণ উজাড় করে ভালোবাসার? থাকবি সারা জীবন আমার মধুবালা হয়ে, কথা দে। ছোঁয়া লজ্জা মাখা মুখশ্রীতে একটু হাসি ফুটিয়ে বাম হাত এগিয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র খুশি হয়ে দ্রুত ছোঁয়ার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে খুশিতে লাফাতে থাকে। শুভ্র তার সব প্রশ্নের উত্তর হ্যাঁ হবে হয়তো ভাবতে পারেনি। শুভ্রের লাফানো দেখে পুরো পরিবার কুটকুট করে হেসে ওঠে। ছোঁয়া ভীষণ লজ্জা পেয়ে মাথা নুইয়ে আছে। অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে ছোঁয়ার বুক জুড়ে। শুভ্র হুট করে সবার সামনে ছোঁয়াকে বলে ওঠে, এই মধুবালা শোন, শুভ্র ভাই। আর একবার যদি শুভ্র ভাই ডাকিস আমায়, তবে মাথায় তুলে ছাদ থেকে টুপ করে ছেড়ে দিব, মনে রাখিস। হয় শুধু শুভ্র ডাকবি, নয়তো কিছু ডাকার দরকার নাই। আসছে ভাই ডাকতে, চুল যা বাকি রেখেছিলাম গতবার সেগুলো কেটে ন্যাড়া করে দিব একদম। শুভ্রের কথা শুনে সবাই কিছুক্ষণ হা হয়ে থেকে হু হু করে হেসে ওঠে। ছোঁয়া এবার লজ্জা সামলাতে না পেরে এক ছুটে নিচের রুমে চলে গেল। সকালে আলিফের কল পেয়ে লিলি ঘুম থেকে জাগেন। আজ লিলি ছোঁয়ার রেজাল্ট দিবে, তাই লিলির মন খারাপ। আলিফ ওকে অনেকভাবে বোঝাচ্ছে। আলিফের কল কেটে লিলি ছোঁয়ার কাছে গেল। এমা, এত সকালে ছোঁয়া গেল কই? ছোঁয়াকে খুঁজতে খুঁজতে দক্ষিণের বারান্দায় গিয়ে দেখে লিলি জায়দা বেগমের সাথে বসে কফি খাচ্ছে ছোঁয়া। লিলি ছুটে গিয়ে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলে, আরে ওই মধুবালা, তোর কি ভয় ডর কিছুই নেই? আজ রেজাল্ট দিবে আর তুই এখানে বসে রিল্যাক্স হয়ে কফি খাচ্ছিস? আরে কুল মাই ডিয়ার অনলি ওয়ান জামাইয়ের বোন, আমার ননদ। হঠাৎ কি হলো রে তোর ছোঁয়া? জ্বর টর হয়নি তো? আরে না রে, একটু আগেও ভয়ে ঘামছিলাম, কিন্তু আমার মা আমাকে এখনই একটা কথা বলেছে আর আমার সব চিন্তা উড়াল দিয়ে পালিয়ে গেছে। কি এমন বলেছে চাচিম্মু? মুখ গোমড়া করে লিলি বলে কথাটি। জায়দা বেগম হাসতে হাসতে চলে যান সেখান থেকে। তারপর ছোঁয়া বলে, মা আমাকে বলেছেন ভাগ্যে যদি পাস থাকে তবে অবশ্যই পাস করব, আর ফেল থাকলে ফেল। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের নিরাশ করবেন না কখনো। আর আমাদের পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর একটা গোপন সূত্র জানিস, আমার মা আমাদের জন্য রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আর মায়ের দোয়া কখনোই বিফলে যায় না, তাই নো চিন্তার ডু ফুর্তি। লিলি কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে একটা হাসি দেয়, তারপর বলে, এই ছোঁয়া শোন। বল শুনি। আলফি স্যার বলেছে রেজাল্ট দিলে ঘরে জানানোর জন্য আমাদের কথাটা, কিন্তু আমার মনে হয় কেউ রাজি হবে না। আলফি স্যাররা একটু মধ্যবিত্ত, বিয়ে করার জন্য ঘর বাঁধতেছে ঠিক করে, কিন্তু আমি যে ঘরে কিভাবে জানাবো ভেবে পাচ্ছি না। ভয় লাগছে খুব। দাদি রাজি না হলে যে আব্বুও রাজি হবে না কখনো। আরে চিল মার বোন, সবাই মেনে নিবে দেখে নিস। আমাদের আলিফ স্যার কোনো দিক দিয়ে খারাপ নাকি? সব দিক দিয়েই ঠিক আছে, শুধু চোখটা একটু টেরা আর কি। ছোঁয়া মজার ছলে কথাটি বলে। লিলি মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অভিমান হয় লিলির। কে টেরা বললি? কার কথা হচ্ছে এখানে? শুভ্রকে দেখে চোখ বড় বড় করে ফেলে লিলি। ছোঁয়া আর শুকনো ঢোক গিলে ফেলে। ছোঁয়া আমতা আমতা করছে। লিলি এক ছুটে চলে যায় সেখান থেকে। শুভ্র কিছুক্ষণ ভ্রুকুচকে লিলির যাওয়ার দিকে তাকিয়ে ছোঁয়াকে জিজ্ঞেস করে লিলির এভাবে চলে যাওয়ার কারণ। ছোঁয়া চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয় আর ভাবে এটাই সুযোগ। যদি একবার শুভ্রকে বলে রাজি করানো যায় তবে আলিফ স্যারকে বড় আব্বুও মেনে নেবেন।
শুভ্র ভাই বংশের একমাত্র ছেলে হওয়ায় শুভ্রের কথার গুরুত্ব দেয় সবাই। শুভ্রকে হারানোর ভয় আছে সবার বুক জুড়ে। কারণ হলো শুভ্র ভাইয়ের জেদ। ছোঁয়ার থেকেও শুভ্র ভাইয়ের জেদ বেশি। ছোঁয়া নরম কণ্ঠে শুভ্রের দিকে তাকিয়ে বলল, চলো একটু বাহিরে যাই, সকালের হাঁটাহাঁটিও হয়ে যাবে আর আমাদের কথাও হবে। কি ব্যাপার, আজ যে কারো রেজাল্ট দিবে সে খবর কি আছে? কারো দেখে রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নেই? তারপর ছোঁয়া শুভ্রকে জায়দা বেগমের বলা কথাগুলো বলল। কথা বলতে বলতে বাড়ির গেট ক্রস করে পিচ ঢালা রাস্তার পাশে হাঁটতে লাগলো দুজন। কিরে বল, তখন লিলি পালালো কেন? আর তোরা কার কথা বলছিলি যেন? ছোঁয়া, সত্যি করে বল, লিলি কারো প্রেমে পড়েনি তো? শুভ্রের কথা শুনে হালকা একটা ঝাটকা খেলো যেন ছোঁয়া। এবার তো ছোঁয়ার মনে ভয় ঢুকে গেল। শুভ্রকে সব কিভাবে গুছিয়ে বলবে সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ে ছোঁয়া। শুভ্র একটু জোরে ডাক দিতেই ছোঁয়া হুঁশে ফেরে। তারপর আমতা আমতা করে বলে, ওই যে সামনে একটা পার্ক আছে, চলো ওখানে বসে বলি কথা। তা ঠিক আছে, কিন্তু তুই এত ঘামছিস কেন হঠাৎ? তুমিও না কিছুই বোঝো না, একে তো গরম, তারপর এতক্ষণ হাঁটলাম তাই ঘাম হয়েছে একটু। মাথা ঠিক আছে তোর, নাকি পাবনার পাগলাগারোতে সিট একটা বুকিং করতে হবে? মানে? মানে এই শীতে তোর জন্য গরম আসলো কোন গ্রহ থেকে? যাই হোক, বাদ দে, চল বসি। ছোঁয়া আর ভনিতা না করে বসে পড়ল একটা কাঠের বেঞ্চে। শুভ্র ছোঁয়ার পাশে বসে বলল, এবার বল সব ক্লিয়ার করে। ছোঁয়া চারপাশে চোখ বোলালো। কিছুটা দূরে একটা বাদামওয়ালা দেখতে পেল ছোঁয়া। একটু ভেবে ছোঁয়া নরম কণ্ঠে বলে, শুভ্র না মানে আমি বলছিলাম কি, বাদামওয়ালা। কথাটুকু বলেই ছোঁয়া একটা শুকনো ঢোক গেলে। শুভ্র ভ্যাবা চ্যাকা খেয়ে যায়। চোখ রাঙিয়ে শুভ্র বলে, যা বলার স্পষ্ট করে বল। বাদাম খাবো, ওই যে বাদামওয়ালা। তা বললেই তো হয়, এত ন্যাকামো করার কি দরকার? বলেই শুভ্র বাদাম আনার জন্য বসে থেকে উঠে পা বাড়ায়। এর মাঝেই ছোঁয়ার ফোনে কল আসে তানহার। ছোঁয়া কল রিসিভ করতেই তানহার কান্নার শব্দ শুনতে পায়। হঠাৎ বুকটা মোচড় দিয়ে ওঠে ছোঁয়ার। ছোঁয়া নিজেকে সামলিয়ে বলে, এই তানহা, কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে বল আমায়। রকি জার্মানি চলে যাচ্ছে চিরদিনের জন্য, সেখানেই নাকি সেটেল হয়ে যাবে। আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে ও আমায় কখনো ভালোবাসতে পারবে না। আমি আর পাচ্ছি না রে এভাবে বাঁচতে। রকিকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। রকি তোকে এখনো প্রচণ্ড ভালোবাসে। প্লিজ তুই একবার ওকে বল, ও নিশ্চয়ই তোর কথা শুনবে। আমার কোনো কথাই শুনছে না রকি, আমি পাগল হয়ে যাব রে। আচ্ছা ঠিক আছে, কান্না থামা তুই আগে। আগামী 3 ঘন্টার মধ্যে রকি তোকে বিয়ের প্রস্তাব দিবে। তৈরি হয়ে থাক, আজকেই তোদের বিয়ে হবে। তোর মা বাবা তো এমনিতেই জানে রকিকে তুই ভালোবাসিস, আর রকির মা বাবাকে রাজি করার দায়িত্ব আমার। এটা বলেই কল কেটে দিল ছোঁয়া। ছোঁয়া বুঝতেছে না কি করবে এখন। দুইটো দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ মাথা শূন্য হয়ে আছে। শুভ্র বাদাম নিয়ে এসে দেখে ছোঁয়া থ মেরে বসে আছে। শুভ্র বাদামের ঠোঙা এগিয়ে দিয়ে বলে, কিরে হঠাৎ দেবদাসী হয়ে আছিস কেন? তোর বয়ফ্রেন্ড রকি স্যাকা টাকা দিল নাকি? ছোঁয়া কিছু না বলে হা হয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র আবারও বলল, কিরে, স্যাকাকে স্মৃতি হারিয়েছিস নাকি মধুবালা? না মানে একটা কাজ আছে আমার, তুমি বাসায় যাও, আমি সন্ধ্যায় চলে আসবো। মানে কি, যাবি কই একা একা, তাও সারাদিনের জন্য? ছোঁয়া আর কোনো পথ খুঁজে না পেয়ে শুভ্রকে সব খুলে বলল। শুভ্র কুটকুট করে হেসে ফেলে, কিন্তু রকির জন্য একটু মন খারাপও হয়। বেচারা রকির তো কোনো দোষ নেই, সে তো আর জানতো না ছোঁয়ার জন্ম শুভ্রের জন্য। বড্ড বেশি বোকা রকি নামের ছেলেটা। শুভ্র ভাবছে আর হাসছে। শুভ্রের হাসিতে ছোঁয়া ভীষণ বিরক্ত। ছোঁয়া রকির মা বাবাকে বুঝিয়ে রাজি করিয়েছে। শুভ্র বসে বসে দেখছে আর মুগ্ধ হচ্ছে। ছোঁয়ার প্রেমে যেন শুভ্র নতুন করে পড়ছে আবারও। রকির মা বাবাকে রাজি করাতে তেমন কষ্ট করতে হয়নি, কারণ তানহাকে আগে থেকেই চেনেন ওনারা রকির ফ্রেন্ড হিসেবে। আর তানহার পরিবারও বেশ ভালো, তাই চট জলদি রাজি হয়ে যান রকির মা বাবা। তানহার পাগলামিগুলো কেন জানি শুভ্রের মনে ধরেছে খুব। কতটা ভালোবাসলে একটা মেয়ে একটা ছেলের জন্য এমন পাগলামি করতে পারে শুভ্রের জানা নেই। সত্যিই শুভ্র খুব অবাক হচ্ছে রকির ভাগ্য দেখে। কয়জনের ভাগ্যেই বা জোরে এমন ভালোবাসা।
অথচ রকি পেয়েও হারাতে বসেছে। রকি নিজের রুমে কাপড় চোপড় ট্রলি ব্যাগে গুছিয়ে রাখছে। সন্ধ্যার আগে রওনা হতে হবে তাকে, তাই দ্রুতভাবে হাত লাগাচ্ছে সে। ছোঁয়া কয়েকবার টোকা দিতেই রকি বিরক্তিকর চাহনি নিয়ে দরজা খুলে ছোঁয়াকে দেখে অবাক। কাঁপা কাঁপা হাতে রকি দরজা বন্ধ করতে যেতেই শুভ্র তার নজরে পড়ে। শুভ্রকে রকি অনেকবার দেখেছে কলেজে, তাই চেনা জানা আছে। হঠাৎ ছোঁয়া আর শুভ্রকে দেখে রকির কথা মুখে আটকে যাচ্ছে, তবুও নিজেকে কন্ট্রোল করে বলে, কিরে সোয়া, বিয়ের দাওয়াত দিতে আসলি নাকি? কিন্তু দাওয়াত দিয়েও যে কোনো লাভ হবে না। রাত 9টায় আমার ফ্লাইট, জার্মান চলে যাচ্ছি। একটা ভালো কাজের অফার এসেছে, তাই আর দেরি না করে চলে যাচ্ছি। জানা নেই ফিরবো কবে, হয়তো আর নাও ফিরতে পারি। এখানে দাঁড়িয়েই কি সব কথা বলবি নাকি? ভেতরে যেতে ডাকবি না? আরে কি বলিস, ডাকবো না কেন, আয়। যাওয়ার আগে তোকে দেখবো ভাবতেই পারিনি। ধন্যবাদ আসার জন্য। তা তুই যে চলে যাচ্ছিস, পড়ালেখার কি হবে তোর? আজকে তো রেজাল্ট দিবে। রেজাল্টের জন্যই তো রাতের টিকিট নিয়েছি। আমি জার্মানি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে সেখানেই করবো পড়ালেখা। আজ কলেজে যাব, সবার সাথে শেষ দেখা করে আসবো। 30 মিনিটের মধ্যেই তো কলেজে যেতে হবে। যাবি না তুই? যাব, কিন্তু তুই কোথাও যাচ্ছিস না, তুই দেশেই থাকবি। দরকার হলে তোর হাত পা বেঁধে খাটের নিচে বন্দি করে রাখবো তোকে। তারপর দেখি জার্মান না ফারমান কেমনে যাস তুই। শালা তুই জানিস না তানহা তোর জন্য সন্ন্যাসী হয়ে ঘুরছে? কিভাবে ওকে রেখে চলে যাচ্ছিস? এত সে তো কিছু বুঝি না। তুই আজকেই তানহাকে বিয়ে করবি, ব্যাস। আঙ্কেল আন্টি রাজি, আর তুই যদি অমত করিস তবে তোর মাথায় গুনে গুনে 50টা ডিম ভাঙবো আমি, দেখে নিস। রকি আর শুভ্র দুজনেই হাঁ হয়ে আছে ছোঁয়ার কথা শুনে। ছোঁয়া ওদের দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। রকি হঠাৎ বলে ওঠে, একজনে ভালোবেসে অন্যজনের সাথে ঘর বাঁধতে আমি পারবো না। সরি, ক্ষমা করে দিস পারলে আমায়। আমি রাখতে পারবো না তোর কথা। রকির কথা শুনে তেলে বেগুনে রেগে উঠে ছোঁয়া থাপ্পড় দিতে হাত এগিয়ে নিতেই শুভ্র ছোঁয়ার হাত ধরে ফেলে শক্ত করে। এতে ছোঁয়ার বিরক্তি লাগে খুব। রকিকে মারতে পারলেই যেন ছোঁয়ার এই বিরক্তি কাটবে। রকিরও মন খারাপ হয়ে যায় ছোঁয়া শুভ্রের সামনে ওকে মারতে চেয়েছে বলে। একটু লজ্জা আর অপমান বোধও লাগে রকির। শুভ্র দাঁত কিরমির করে ছোঁয়াকে বলে, জোর করে মারপিট করে ভালোবাসা হয় না, বুঝিস না তুই? তো কি করব? এই মাথা মোটা কি বুঝতেছে সে কি হারাতে যাচ্ছে? তানহা, রকি, আমরা তো সেই স্কুল লাইফ থেকে ফ্রেন্ডস। তাহলে রকি কেন বুঝতেছে না তানহার অনুভূতিগুলো? ও তো তানহাকে খুব ভালো করেই চেনে। শুধুমাত্র রকিকে ভালোবাসে বলে কোনো ছেলের দিকে চোখ তুলে তাকায়নি কখনো। কথা বলা তো দূরের কথা। আচ্ছা আচ্ছা, শান্ত হ তুই। তুই রেগে আছিস, বস, কিছুক্ষণ মাথা ঠান্ডা কর। আমি কথা বলতেছি রকির সাথে। এটা বলেই শুভ্র রকির হাত ধরে ওর ব্যালকনিতে নিয়ে যায়। রকিও বাধ্য ছেলের মতো গেল শুভ্রের সাথে। রকির ব্যালকনিটা বেশ বড় সড়ো, একদম গোছানো পরিপাটি। দেখেই বোঝা যাচ্ছে রকি ছেলেটাও বেশ গোছানো। শুভ্র খানিক মুগ্ধ হয় রকির প্রতি। এমন গোছানো মানুষ শুভ্রের বেশ পছন্দ। রকি ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন সে প্রথম দেখেছিল ছোঁয়াকে। ক্লাস 9-এ থাকতে রকি স্কুল চেঞ্জ করে ছোঁয়াদের স্কুলে ভর্তি হয়েছিল। রকি স্কুলে পা রাখতেই একটা কুটকুট হাসির শব্দ ওর কর্ণকুহরে প্রবেশ করে। আরও কিছু না ভেবেই ছোঁয়াকে গিয়ে বলে, মেয়ে, হাসিটা খুব সুন্দর তোমার। আর সেই থেকেই ওরা বন্ধু। তানহা সেদিন আসেনি স্কুলে, অসুস্থ ছিল তানহা বেশ। পরে কয়েকদিন পর তানহা স্কুলে আসলে তানহার সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে যায় রকির। কলেজ লাইফে পা রাখতেই তানহা বুঝতে পারে সে রকির জন্য কিছু অনুভব করে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে ভেবে সে কাউকে কিছু জানায়নি। হঠাৎ শুভ্রের কথায় হুঁশে ফেরে রকি। তার দেশ ছাড়ার পরিকল্পনা কেন আসলো তোমার মাথায়? কিছু মনে করো না, বয়সে ছোট হবে তাই তুমি করে বললাম। যাকে আমি ভালোবেসে আছি 6-7 বছর ধরে, সে নাকি ভালোবাসে অন্য কাউকে। কি করব বলুন? জোর করে সব হলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই চলে যাচ্ছি দেশ আর দেশের মানুষের মায়া কাটিয়ে। তোমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে বলে তুমি দেশ ছেড়ে যাচ্ছ? পারছো না সহ্য করতে এমন অসহ্যকর কষ্ট? একবার ভাবো তো তানহার কথা, মেয়েটার কি অবস্থা হচ্ছে। তোমার মতো একই নৌকায় মেয়েটাও ভাসতেছে। ছোঁয়ার থেকে যতটুকু শুনলাম, মেয়েটাও তোমাকে পাগলের মতো ভালোবাসে। নিজে যে কষ্ট পাচ্ছ, সে একই কষ্ট তুমি মেয়েটাকেও দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। আমি কোথায় জানি শুনছিলাম
মন ভাঙার কষ্ট শুধু সেই বুঝে যার মনটাও ভেঙেছে, কাউকে ভালোবাসে। তাহলে তুমি কেন বুঝতে চাইছো না তানহার কষ্টটা? তুমি পারোনি তোমার ভালোবাসার পূর্ণতা দিতে, কিন্তু তুমি পারবে তানহার ভালোবাসার পূর্ণতা দিতে। আর কষ্ট দিও না মেয়েটাকে, বিয়েটা করে নাও, সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় ছোঁয়া আর শুভ্র বাসায় ফেরে। তানহা অনেক খুশি হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়েটা হয়ে গেল। রকি মেনে নিতে পারেনি, তবে তানহার ভালোবাসাকে সম্মান করতে বাধ্য হয়েছে। শুভ্র ফোন করে বাসায় জানিয়ে দিয়েছিল তারা ফিরতে দেরি হবে, তাই কেউ আর কোনো প্রশ্ন করেনি। ছোঁয়া ফ্রেশ হয়ে বসতেই জায়দা বেগম কফি নিয়ে হাজির হয়। ছোঁয়া এখন আবারও আগের মতো সন্ধ্যায় কফি খায় জায়দা বেগমের হাতে, কিন্তু তবুও সেলিনা পারভিনের জন্য মাঝে মাঝে একটু বেশিই মন খারাপ হয় ছোঁয়ার। ছোঁয়াকে কফি দিয়ে জায়দা বেগম চলে যান নিজের রুমে। গিয়ে দেখেন জীবন মির্জা কেমন জানি ছটফট করছেন। জায়দা বেগম খুব ভয় পেয়ে যান। জীবন মির্জার বুকে জ্বালা করছে খুব। জায়দা বেগম সবাইকে ডাকতে চাইলে জীবন মির্জা বাধা দেন, ডাক্তারকে ডাকতেও দিলেন না। জায়দা বেগম সং সেজে বসে আছেন। স্বামীর অবস্থা দেখে কষ্ট হচ্ছে খুব, কিন্তু কিছু করার নেই ওনার। কিছুক্ষণ পর জীবন মির্জা কিছুটা শান্ত হলেন, আগে থেকে একটু সুস্থতা অনুভব করছেন। জায়দা বেগমের হাত ধরে জীবন মির্জা অপরাধীর মতো বলেন, আজ একটা কঠিন সত্য বলবো তোমায়। অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে, পারবে তো ক্ষমা করতে আমায়? কি বলছেন এসব? আপনি অসুস্থ, বিশ্রাম করুন কিছুক্ষণ। আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। না, কোথাও যেও না, শুনে যাও জায়দা প্লিজ। আচ্ছা বলুন। আমি ইঞ্জেকশন নিয়েছিলাম ছোঁয়ার মায়ের মৃত্যুর পর, যার কারণে তুমি মা হতে পারোনি এতগুলো বছর, এত চেষ্টা করেও। তোমার মাঝে কোনো সমস্যা নেই, আমি ইচ্ছে করেই করেছি এটা, যাতে আর কখনো বাবা হতে না পারি। ছোঁয়ার প্রতি যাতে আমার স্নেহ কখনো কমে না যায়। বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাইনি, মা আমাকে জোর করে বিয়ে করিয়েছেন। আমি তোমার অপরাধী, তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। পরপর দুটো ধাক্কাতে একদম ভেঙে পড়েছেন জায়দা বেগম। কিছু বলতে পারছেন না তিনি, শুধু গাল বেয়ে নামছেন অশ্রুকণা। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে জায়দা বেগমের। ভাগ্যের উপর রাগ হচ্ছে খুব। একটা সুন্দর পরিপূর্ণ জীবন পাওয়ার অধিকার কি তার ছিল না? মনের কাছে প্রশ্ন করছেন তিনি। জীবন মির্জার বলা কথাগুলো জায়দা বেগম ছাড়াও আর একজন শুনেছে দরজার বাহিরে দাঁড়িয়ে। ছোঁয়া জায়দা বেগমের কাছে এসেছিল চুলে তেল দেওয়ার বাহানায়, আর এসেই এই কঠিন সত্যটা জানতে পারল। জীবন মির্জা ওর জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন, এটা যেন হজম হচ্ছে না ছোঁয়ার। ছোঁয়াও কাঁদতেছে। হঠাৎ জায়দা বেগমের কানে শব্দ এলো হেঁচকির। জায়দা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ ভালো করে মুছে দ্রুত দরজা খুলে দেখে ছোঁয়া কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জায়দা বেগম মুহূর্তেই ছোঁয়াকে জড়িয়ে ধরে। মেয়েটা যে বড্ড ইমোশনাল। জায়দা বেগম বুঝতে পারে ছোঁয়া সব শুনে ফেলেছেন, তাই ছোঁয়াকে রুমে এনে জীবন মির্জার পাশে বসায়। জীবন মির্জা এতক্ষণ শুয়ে থাকলেও মেয়েকে দেখে চট করে উঠে বসেন। ছোঁয়া মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। জায়দা বেগম নিজের কষ্টগুলো চাপা দিয়ে ছোঁয়ার হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় ভরে বলেন, দেখো মা, তোমার বাবা যা করেছেন তোমাকে ভালোবেসেই করেছেন। আর রেগে থেকো না বাবার প্রতিমা। ওনার ভুলের জন্য অনেক শাস্তি পেয়েছেন উনি। শেষ বয়সে কি একবার বাবা ডাক শোনার অধিকার দিবে তাকে? ছোঁয়া কিছু না বলেই কাঁদতে কাঁদতে ছড়িয়ে ধরে জীবন মির্জাকে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে। এই কান্না যে সুখের কান্না। মান্নান মির্জা খুব খুশি হয়েছেন ছোঁয়ার মুখে হাসি দেখে। ছোঁয়া যখন মান্নান মির্জাকে বলল আজ থেকে তার দুটো বাবা, তখনই তিনি মেয়ের মাথায় হাত রেখে বলেন, আজ থেকে কোনো চিন্তা নেই আমার মেয়ে খুশি থাকলেই আমি খুশি। সন্ধ্যা ৬টা। আজ সারা দিন ছোঁয়া ঘুরেছে শুভ্রের সাথে। শুভ্রকে আজকেও অফিসে যেতে দেয়নি ছোঁয়া। এতে শুভ্র মোটেও বিরক্ত হয়নি, বরং খুশি হয়েছে বেশ। এখনো দুজন কাউকে কেউ সরাসরি বলেনি ভালোবাসি।
তবুও দুজনকে ছাড়া যেন দুজনের চলে না। মির্জা বাড়ির হলরুমে আজ আবার মেলা বসেছে। ছোট বড় সব সদস্য উপস্থিত। ছোটরা সবাই মিলে হই হুল্লোড় আড্ডা দিচ্ছে। ছোঁয়া হুট করে বলে ওঠে, বালার প্রেমে অন্ধ আমি, স্বপ্ন সাজিয়েছি রোজ। স্বপ্ননগরে বালাচোরা কেউ কি রেখেছে খোঁজ? ছোঁয়ার ছন্দ শুনে কুটকুট করে হেসে ফেলে সবাই। মির্জা বাড়ির হলরুম ভরে উঠেছে খুশির শব্দে। কারো উপর আর নেই কোনো অভিমান অভিযোগ কারো। সবাই আজ এক তালে মেতে উঠেছে খুশির উৎসবে। সবাই আজ বসেছে ছোঁয়া আর শুভ্রের বিয়ের তারিখ ফিক্সড করার জন্য। তারিখ ঠিক হয়েছে সামনের শুক্রবার। বাড়ির ছোটরা সবাই নেচে উঠেছে এটা শুনে। ছোঁয়া গম্ভীর মুখে বলে ওঠে, আমার কিছু বলার আছে। আমি চাই আমার সাথে লিলিও বধূ সাজুক। ছোঁয়ার কথা শুনে সবাই অবাক। আজ সোমবার, মাত্র হাতে গোনা দিনে লিলির জন্য পাত্র কোথায় খুঁজবে প্রশ্ন করেছে বেলাল মির্জা। মির্জা পরিবারের চেয়ে অজানা তাদের জন্য সামনে অপেক্ষা করছে একটা অনাকাঙ্ক্ষিত অতীত। আমরা দুজন একই ক্লাসে পড়তাম, একই সাথে পরীক্ষা দিয়েছি, আর একই সাথে ভালো মার্কসও পেয়েছি। তাই বিয়ে হলেও একসাথেই হবে, নয়তো আমি বিয়ে করব না। ছোঁয়ার কথা শুনে যেন পুরো পরিবার থ মেরে গেছে। হঠাৎ লিলির বিয়ের জন্য ছোঁয়া এমন করছে কেন কেউ বুঝতে পারে না। লিলি ভয়ে মাথা নিচু করে রেখেছে। ছোঁয়ার মনে যেন কোনো ভয় নেই। শুভ্রের ওপর ভরসা রেখেই ছোঁয়া কথাটা বলে দিয়েছে। আঞ্জুমা খাতুন কিছু বলতে যাবে তার আগেই বেলাল মির্জা বলেন, কিন্তু এই 4-5 দিনে ভালো পাত্র পাবো কোথায়? সামান্য কারণে কি তোদের বিয়েটা পেছানো ঠিক হবে? না বড় আব্বু, আমি বিয়ে পেছানোর কথা বলছি না। বিয়েটা একসাথে হোক এটাই বলছি, বাকিটা আপনার ছেলে বলবে। সবাই এবার শুভ্রের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। শুভ্র কিভাবে কথা শুরু করবে বুঝতেছে না। তবুও ছোঁয়ার চোখ রাঙানো দেখে শুভ্র বলা শুরু করলো, আসলে গতকাল ছোঁয়ার বান্ধবী তানহার বিয়ে শেষে সবাই মিলে ওদের কলেজে গিয়েছিলাম। লিলিও গিয়েছিল। যখন লিলি আর ছোঁয়ার রেজাল্ট আসলো তখন রেজাল্ট ভালো দেখে ওরা আমার কাছে ট্রিট চাই। আমিও সাদা মনে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। কিন্তু রেস্টুরেন্টে আমরা খাওয়া শুরু করার আগে একটা ছেলে আসে। ফর্সা চেহারার খোঁচা খোঁচা দাড়ি, লম্বা একটা ছেলে, দেখতে মাশাআল্লাহ। ছেলেটা এসেই আমায় সালাম দিল, আমিও সালাম নিলাম। তারপর ছোঁয়া ছেলেটাকে স্যার ডেকে বসতে বলল, ছেলেটাও বসলো। তারপর আমি পরিচয় চাইলেই বলে একটা সরকারি কলেজের শিক্ষক পদে আছেন ছেলেটা। যতটুকু ছেলেটাকে দেখেছি ভদ্রঘরের মনে হয়েছে আমার। তারপর হুট করে ছোঁয়া আমায় আমার হাত ধরে ছেলেটার থেকে একটু দূরে নিয়ে গেল। লিলি মাথা নিচু করে বসেছিল। তখন আমি জানি না সত্যিটা। ছোঁয়া আমায় ধীর কণ্ঠে বলে ছেলেটার নাম আলিফ আর লিলিকে সে ভালোবাসে। লিলিও ছেলেটাকে ভালোবাসে আর তারা দুজন বিয়ে করতে চায়। লিলি বলতে পারছিল না, তাই ছোঁয়া বলে আমায়। তারপর একে একে শুরু থেকে সব খুলে বলে ছোঁয়া। কারণ শুভ্রকে গতকাল সব খুলে বলার সময় পায়নি সে। মধ্যবিত্ত পরিবার শুনে বেলাল মির্জা একটু অমত প্রকাশ করলো। তখনই শুভ্র বলল, পরিবার যেহেতু হালকা সেহেতু একবার তাদের সাথে কথা বলে নেওয়া উচিত। লিলির কোনো সমস্যা না হলে আমাদের সমস্যা হওয়ার কথা না। সংসার যেহেতু লিলি করবে, ওর পছন্দকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের। ছোঁয়া আঞ্জুমা খাতুনকে খুব সুন্দর করে বুঝিয়ে রাজি করান। আঞ্জুমা খাতুন রাজি মানে পুরো পরিবার রাজি। লিলিকে বলা হলো আলিফকে ওর পরিবার নিয়ে আগামীকাল সকালে আসার জন্য বলতে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। শীতের রাতে ছোঁয়া তেমন একটা জেগে থাকে না, কিন্তু আজ কেন জানি ছোঁয়ার ঘুম আসছে না। আয়নার সামনে বসে ছোঁয়া চুল আঁচড়াচ্ছে আর ভাবছে চুলগুলো কবে আগের মতো হবে। যদিও এখন একটু লম্বা হয়েছে। ছোঁয়া আনমোনা হয়ে বসেছিল আয়নার দিকে তাকিয়ে। হঠাৎ পেছন থেকে শুভ্রের কণ্ঠ শুনে ছোঁয়া চমকে ওঠে। আমায় ছেড়ে চুল নিয়ে বেশি চিন্তা করলে আবারও কেটে একদম ঘাড়ে তুলে দিব। তুমি কিভাবে আসলে? আমি তো দরজা লক করেছিলাম, আর দরজা এখনো লক করা আছে। কেন? সবসময় যেখান দিয়ে আসি সেখান দিয়ে আসছি শোনা, বেলকনি দিয়ে। তুমি এমন কেন গো? আমার শখের চুলগুলো এখন আর কোমরে নামে না। এত মন খারাপ করার কি আছে এতে? আমার হিংসা হতো কলেজে গেলে ছেলেরা তোর চুলের দিকে তাকিয়ে থাকতো দেখে, তাই এমনটা করেছিলাম। আমার মধুবালার সৌন্দর্য দেখার অধিকার শুধু আমারই আছে, আর কোনো দ্বিতীয় পুরুষের নেই। আমি যদি চুল কাটতে বাধ্য না করতাম তোকে, তাহলে তুই কখনোই হিজাব করে বাইরে বের হতি না, আর হিজাবে তোকে অনিন্দ সুন্দর লাগে। আমায় বললেই তো হতো, আমি হিজাব পরে যেতাম কলেজে, কিন্তু তুমি তো চুলই কেটে দিলে। আরে এতে নাকা কান্না করার কি আছে? তখন বললে কি তুই শুনতি আমার কথা? তখন তো আমাদের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো ছিল। আর এখন?
এখন কেমন সেটা এখনই দেখাবো নাকি বিয়ের পরের জন্য জমা রাখবো? শুভ্র কিছুটা ছোঁয়ার দিকে এগিয়ে বলে কথাটা। ছোঁয়া একটু পিছিয়ে যায়। বেশ লজ্জা পাচ্ছে ছোঁয়া। লজ্জা পেলে যেন একদম লজ্জাবতী গাছের মতো নুইয়ে যায় ছোঁয়া। আর তা শুভ্রকে মুগ্ধ করে সব সময়ই। ছোঁয়া লজ্জা পাচ্ছে আর শুভ্র এক ধ্যানে ছোঁয়ার লজ্জায় লাল হওয়া মুখশ্রীতে আটকে গিয়েছে। মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে। ছোঁয়ার কেমন জানি এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছে শুভ্রের এভাবে তাকানোতে। হুট করে শুভ্র আবারও বলে ওঠে, লজ্জা পেলে তোকে এতটা সুন্দর লাগে যে ইচ্ছে করে আরেকটু লজ্জা দিতে। বিয়েটা কবে হবে মধুবালা? ধৈর্য যে হচ্ছে না আর। শূন্য বুক তোকে খুব করে ডাকে যে। বেলাল মির্জা আনসুমা খাতুনের কাছে যায়। এত রাতে ছেলেকে নিজের রুমে দেখে মোটেও অবাক হয়নি আনসুমা খাতুন। বেলাল মির্জার এই মুহূর্তে এই রুমে আসার কারণ সে তার অজানা নয়। আচ্ছা মা, আমরা ঠিক করছি তো এমন মধ্যবিত্ত পরিবারে মেয়ের বিয়ে দিয়ে? আমার একটাই মেয়ে, চিন্তা হচ্ছে খুব। এমন বিলাসিতায় বড় হওয়া মেয়ে আমার মানিয়ে নিতে পারবে তো মধ্যবিত্ত পরিবারের জীবনে? দেখো, এসব চিন্তা করে আমরা এই পরিবারের একমাত্র মেয়েকে হারিয়েছিলাম বহু বছর আগে। আরেকটা মেয়েকে আমরা হারাতে চাই না, তাই রাজি হয়ে গেলাম। আর যেখানে মেয়ে নিজেই পছন্দ করেছে সব জেনে সেখানে আমরা মেনে না নিলে হতে পারে বহু বছর আগে যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি আবারও। তার চেয়ে ভালো চুপচাপ মেয়ের খুশিতে নিজেকে খুশি করো। আমার মেয়েটা বেঁচে আছে কিনা তা পর্যন্ত জানি না। এত অভিমান আমার মেয়েটার যে বাবার মৃত্যুতে একটু আসেনি আমাদের দেখতে। মায়ের সাথে কথা বলে জীবন মির্জা নিজের রুমে চলে যান। মনটা কেমন জানি অদ্ভুত রকমের হয়ে আছে। আগামীকাল ছেলেপক্ষ আসলে কি হবে সেটা ভেবেই জীবন মির্জার মনটা ছটফট করছে খুব। নাজমা বেগম বলেন, শুধু শুধু চিন্তা করে কেন নিজেকে অসুস্থ করে তুলছেন? এমনিতেই আপনাদের সব ভাইয়ের লো প্রেশারের সমস্যা আছে, তার উপর আবার চিন্তায় থাকেন সব সময়। এত চিন্তা করবেন না তো, যা হবে ভালোই হবে। আল্লাহর উপর ভরসা রাখুন। বেলাল মির্জা কিছু বললেন না। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বুজে নেন। নাজমা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন। সকাল 10টা। মির্জা বাড়িতে আজ ভীষণ হইচই। রান্নাঘরে চলছে মেহমানের জন্য বিভিন্ন আইটেম বানানোর ছোটাছুটি। আজ ছোঁয়াও রান্নায় সবাইকে সাহায্য করতেছে। যদিও জায়দা বেগম বারংবার ছোঁয়াকে নিষেধাজ্ঞা করছেন। ছোঁয়ার একটাই কথা, আজ আমার বোন প্লাস বেস্ট ফ্রেন্ড প্লাস ননদের শ্বশুরবাড়ি থেকে প্রথম মেহমান আসতেছে, তাকে দেখতে। তাহলে কেন কাজ করব না আমি? আমার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার আছে। ছোঁয়ার এই লজিক শুনে সবাই হেসে ফেলে কুটকুট করে। লিলিকে লামিয়া, সানিয়া আর ছোঁয়া মিলে তৈরি করতেছে। বাড়ির গেটে পা রাখতেই আলিফের মা সুলতানা মির্জার পা থমকে যায়। তিনি আর সামনে এগুতে পারছেন না। বহু বছর আগে আলিফের বাবার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। আর আজ এই বাড়িতে আসতে হবে তা কখনোই কল্পনা করতে পারেননি সুলতানা মির্জা। আলিফের বাবার সাথে বিয়ে হওয়ার পর নিজের নামের থেকে মির্জা নামটা মুছে দেন চিরকালের জন্য। আর আজ এই বাড়ির গেটে নিজের ছেলের জন্য দাঁড়িয়ে আছে। ছেলেকে কি জবাব দিবে তা জানা নেই সুলতানা মির্জার। কিন্তু এই বাড়িতে প্রবেশ করার সাহস সুলতানা মির্জার নেই। এই বাড়ির কারো চোখে চোখ রাখার মতো যে সাহস সুলতানা মির্জার হবে না, তিনি যে ভুল করেছেন বহু বছর আগে। তার জন্য যে তার পরিবারকে অনেক অপমানিত হতে হয়েছিল সমাজের সামনে। কিভাবে সেই বাপ ভাই মায়ের সামনে গিয়ে দাঁড়াবেন সেই সাহস তিনি পাচ্ছেন না। আলিফ কিছু দূর সামনে এগিয়ে আবার পিছনে এসে মাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আম্মু, আসো ভেতরে। পাশ থেকেই আলিফের বোন আলিয়া বলে ওঠে, দেখ না ভাই, আম্মু এখানে এসে কেমন যেন থ মেরে গেছে। আম্মুর পাও নাড়াচ্ছেন না। আম্মুর শরীর অসুস্থ লাগছে মনে হয়। সুলতানা মির্জা ঘরের সদর দরজায় দাঁড়িয়ে আছেন। পুরো শরীর কাঁপছে তার। আলিফ কয়েকবার বলেছিল আগে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু সুলতানা মির্জা চায়নি। ওনার যে ডাক্তার দেখানোর মতো অসুস্থতা হয়নি, এটা যে মনের অসুস্থতা। গেট থেকে কোনো মতে ধরে ধরে ঘরের দরজা পর্যন্ত এনেছে আলিয়া মাকে। আলিয়ার খুব ভালো লাগছে, বান্ধবীর সাথেও এই উছিলায় দেখা হয়ে যাবে ভেবে। আলিফ খুব নার্ভাস আজ।
প্রথমবার প্রিয়তমার পরিবারের সাথে দেখা করতে এসেছে। বুকের ভেতর অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছে। সুলতানা মির্জা বোরখা নিকাব পরে এসেছে, তাই কিছুটা নিশ্চিত আছে যে কেউ তাকে হয়তো চিনবে না এতগুলো বছর পর। আর ওর চোখগুলোও বেশ পরিবর্তন হয়েছে এখন বয়সের চাপে, তবুও বুকটা দুরু দুরু করছে বেশ। আলিফ একটা লম্বা শ্বাস নিয়ে কলিং বেল চাপ দেয়। বাড়ির কাছের মহিলা রহিমার মা এসে দরজা খুলে দিলেন। বাড়ির ভেতরের সৌন্দর্য দেখে আলিফ আলিয়া দুজনেই বেশ অবাক। আলিফ মনে মনে নিশ্চিত হয়ে গেছে এই ঘরের মেয়ে কখনোই তার পরিবার ওর হাতে তুলে দিবে না। হঠাৎ বুকে চাপা কষ্ট অনুভব করল সে। সুলতানা মির্জা চোখ বুলিয়ে পুরো ঘর একবার দেখে নেয়। বাড়ির দৃশ্য চেঞ্জ হয়েছে, আগের সেই সাদামাটা বাড়ি আর নেই, বেশ কালারফুল হয়েছে হলরুমটা। রহিমের মা চিৎকার করে সবাইকে ডাকলো মেহমান চলে এসেছে বলে। ছোঁয়ার সেজো চাচি জায়েদা বেগম, নাজমা বেগম সবাই এসে স্বাগতম জানিয়ে তাদেরকে সোফায় এনে বসালো। সুলতানা মির্জা বুকটা এখনো ধুপধাপ করেই চলেছে, চোখ দুটো খুঁজে চলেছে মা বাবাকে। মান্নান মির্জা, জীবন মির্জা এসে সুলতানা মির্জার সাথে কৌশল বিনিময় করে গিয়েছে। আলিফ সবাইকে সালাম দিল, আলিয়াও দিল। সুলতানা মির্জা এই শীতের মাঝেও ঘামছে, থরথর করে কাঁপছে হাত দুটো। মনে মনে চিন্তা করছে হয়তো মা বাবা আর বেঁচে নেই। পর্দার আড়ালে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল, কিন্তু কেউই দেখল না। বেলাল মির্জা আনসুমা খাতুনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। মাকে দেখেই যেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করল সুলতানা মির্জার, কিন্তু নিজের ইচ্ছেটাকে তিনি কবর দিলেন। নিজের পরিচয় যে সুলতানা মির্জা দিতে চাইছে না মনের ভয়ে, কিন্তু বেলাল মির্জার দিকে চোখ তুলেও তাকানোর প্রয়োজন করেনি সুলতানা মির্জা। বহু বছর আগে তার জেদের জন্যেই মা বাবাকে ছাড়তে হয়েছিল যে তাকে। বেলাল মির্জাই আলিফের বাবাকে মানতে নারাজ ছিল বলে মা বাবাও মেনে নেয়নি। আজও বড্ড অভিমান জমে আছে বেলাল মির্জার প্রতি সুলতানা মির্জার। আলিফ আলিয়া তাদেরকেও সালাম করলো। সুলতানা মির্জা মায়ের সাথে কথা বলতে পারছেন না, কেমন জানি গলা ধরে আসছে তার। সবাই অবাক হচ্ছে সুলতানা মির্জার অবস্থা দেখে। আলিফ সরু কণ্ঠে সবাইকে বলল তার মায়ের শরীর অসুস্থ কিছুটা। সাথে সাথে জায়দা বেগম লেবুর শরবত বানিয়ে এনে দিলেন। নিকাবের নিচে গ্লাস ঢুকিয়ে ঢকঢক করে সব খেয়ে নিলেন। কিন্তু জায়দা বেগমকে চিনতে পারছেন না ঠিকমতো সুলতানা মির্জা। তার চোখ খুঁজে চলেছে সেলিনা পারভিনকে। সেলিনা পারভিনের সাথেই তার ভাব ছিল বেশি, বান্ধবীর সম্পর্ক যাকে বলে। সকাল 11টা বাজল। শুভ্রর ঘুম ভাঙল মাত্র। ঘুম ভাঙতেই সময় দেখে শুভ্রের মাথা খারাপ হয়ে যায়। রাগ হয় ছোঁয়ার উপর। সে কি পারল না একবার ডেকে দিতে? শোয়া থেকে উঠে বেশ ক্ষোভ নিয়ে শুভ্র ছোঁয়াকে ডাকতে ডাকতে নিচে আসলো। ছোঁয়া রান্নাঘর থেকে শুভ্রের রাগী কণ্ঠ শুনে ছুটে আসে। ছোঁয়ার পুরো শরীর ঘামে চুপচুপে হয়ে আছে। শীতের মাঝেও মেয়েটা ঘেমে নিয়ে একাকার। প্রথমবার এত কাজ করেছে বলে কথা। ছোঁয়া শুভ্র দুজনেই মেহমান দেখে অবাক। ছোঁয়া বেশ লজ্জা পেয়ে গেল এভাবে সবার সামনে এসে। আলিফ একটুখানি চেয়ে ছোঁয়ার দিকে চোখ সরিয়ে নেয় আবার ওর থেকে। শুভ্র 3/4 প্যান্ট পরে আছে বলে বেশ লজ্জা পেয়ে যায়। সুলতানা মির্জা অবাক চোখে দেখছে ওদের দুজনকে। আনসুমা খাতুন কিছুটা হেসে বলে ওঠে, কি ব্যাপার, আমার নাতিটা যে বিয়ের আগেই আমার নাতনিটার জন্য ব্যাকুল হয়ে আছে। শুভ্র লজ্জা লজ্জা মুখ করে মাথা চুলকাতে চুলকাতে বলল, ধুর দাদুনি, কি বলো এসব তুমি? আসলে একটু কাজ ছিল আমার। মধুবালা, একটু আমার রুমে আইতো। যাব না। দেখো না তুমি ঘামে ভিজে গেলাম, আমি গোসল করব। আসবি কিনা সেটা বল। সেটাই তো বললাম, যাব না আমি। দেখ, বাড়াবাড়ি করিস না, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। তো তোমার কাজ তুমি করো, আমি কি করব সেখানে? শুভ্র আর কোনো কথা না বাড়িয়ে ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে যায় নিচের রুমে। আনসুমা খাতুন হাসে, উপস্থিত সবাই মুচকি মুচকি হাসে। শুধু আলিফের ভালো লাগেনি ব্যাপারটা। শত হলেও ছোঁয়া আলিফের প্রথম পছন্দ ছিল। আনসুমা খাতুন একটু হেসে সুলতানা মির্জাকে বলেন, আসলে শুভ্র আমার বড় ছেলের ছেলে, আর ছোঁয়া আমার মেজো ছেলের মেয়ে। তাদেরও বিয়ে ঠিক হয়েছে, একে অপরকে ভালোবাসে খুব। আর আজ আপনারা এখানে আসতে পেরেছেন তাও ছোঁয়ার জন্য। ওর জেদ ছিল ওর আর লিলির বিয়ে একসাথেই হতে হবে। এসবের মধ্যে জীবন মির্জার মনটা
খারাপ হয়ে যায় খুব, কিন্তু কেউ খেয়াল করেনি সেটা চায়দা বেগম ছাড়া। নিজের মেয়েকে সমাজের সামনে নিজের মেয়ে বলে পরিচয় দিতে না পারা যে কতটা কষ্টের তা জীবন মির্জা ছাড়া আর কেউই অনুভব করতে পারবে না হয়তো। আরে তুমি কি পাগল হলে? সবার সামনে থেকে এভাবে টেনে আনলে কেন? কি ভাববে এখন লিলির শ্বশুরবাড়ির লোকজনেরা? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুই আর নিচে যাবি না যতক্ষণ না ওরা চলে যায়। কেন কেন এমন কেন? আমি যাব, আমি শুনবো সবাই কি কথা বলে। দেখ মধুবালা, বাড়াবাড়ি করিস না। সমস্যা কি তোমার? ওই আলিফ নামের ছেলেটা তোর দিকে কেমন জানি নজরে তাকায়, আমার ভালো লাগে না। বোকা একটা। আলিফ স্যার লিলির হবু বর, শুধু শুধু সন্দেহ করো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি গোসল করব। চল একসাথে গোসল করবো আজ। বলছি যে পাবনায় একটা সিট খালি আছে শুনছিলাম, ভাবছি তোমার ওই সিটটা প্রয়োজন। তবে রে। শুভ্র এগিয়ে যেতেই ছোঁয়া এক ছুটে পালায়। ছোঁয়াকে সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে নামতে দেখে আঞ্জুমা খাতুন বলেন, কি রে, কি হয়েছে আমার নাতির মধুবালার? ওফ দাদুনি, তোমার নাতির মাথা গেছে পুরোটা। পাবনায় সিট বুকিং করতে যাচ্ছি। নিচের রুমের দিকে ছুটতে ছুটতে ছোঁয়া বলে কথাটি। সবাই কুটকুট করে হেসে ওঠে। একটু পর লিলিকে এনে সবার সামনে বসানো হয়। শুভ্রও এসে বসে। সুলতানা মির্জার বেশ পছন্দ হয় লিলিকে, কিন্তু বুক কাঁপুনির জন্য তিনি কোনো কথাই বলতে পারছেন না। তবুও দু একটা কথা তো বলতেই হচ্ছে। ছোঁয়া এসে শুভ্রের পাশে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার কানে কানে বলে, তোকে তো কেউ দেখতে আসেনি, তবে কেন এভাবে সেজে গুজে হাজির হলি তুই? নাকি আমাকে পাগল করা ধান্দা? ভালোই ভালোই বলছি, কিন্তু আমার সামনে এইভাবে সেজে গুজে আসবি না, পুরোটা খেয়ে ফেলবো একদম। ধুর, তুমিও না, সবার সামনেও লজ্জা দাও শুধু। শুভ্র মুচকি হাসে ছোঁয়ার কথায়। এদিকে লিলি আর আলিফের বিয়ের সব কথাবার্তা ঠিক হয়ে গেল। সুলতানা মির্জা হঠাৎ বলে উঠলেন, আপনারা এত বড় লোক, অথচ আমার কিছুই নাই। আমরা মধ্যবিত্ত। আমার স্বামীর পেনশনের টাকা আর আমার ছেলের সামান্য ইনকামেই আমাদের পরিবারটা চলে। বেলাল সাহেবের একমাত্র মেয়ের জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। সে কি পারবে আমাদের মধ্যবিত্ত পরিবারের সাথে খাপ খাইয়ে চলতে? আর বেলাল সাহেবের কি কোনো সমস্যা নেই এত নিচু পরিবারের সাথে তার মেয়ে সম্পর্ক করতে যাচ্ছে? সুলতানা মির্জার কথা শুনে সবাই অবাক। বেলাল মির্জা যে মন থেকে রাজি নেই সেটা সবাই জানে। বেলাল মির্জা একটু গলা খাকারি দিয়ে বলেন, না বিয়েন, আমার কোনো সমস্যা নেই। আমার মেয়ের সুখটাই আমার কাছে সব। বহু বছর আগে নিজের বোনের সুখটা তো মেনে নিতে পারেননি, তবে আজ নিজের মেয়ের বেলায় এমন চমৎকার কিভাবে হলো? বোনের কি কোনো অধিকার ছিল না নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার, সুখে থাকার? অথচ নিজের মেয়ের প্রেমকে ঠিকই মেনে নিচ্ছেন, মধ্যবিত্ত পরিবার চেনেও। বাহ বেলাল মির্জা, বাহ। মুখে নিকাব তুলে কথাগুলো বলেন সুলতানা মির্জা। আঞ্জুমা খাতুন সহ পুরো পরিবার যেন বিস্ময়ের মধ্যে চলে গেছে, শুধু বাড়ির ছোটরা ছাড়া। আঞ্জুমা খাতুন একদম সরু কণ্ঠে বললেন, আমার ছোট্ট রাজকন্যাটা। আঞ্জুমা খাতুন মেয়েকে জড়িয়ে ধরে বসে আছেন। মা মেয়ে দুজনেই কাঁদছেন বোবা কান্না। মেয়েকে পেয়ে আঞ্জুমা খাতুন যে মহা খুশি তা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। ধীরে ধীরে সবার সাথেই ফ্রি হয়ে গেলেন সুলতানা মির্জা, শুধু বেলাল মির্জা ছাড়া। আলিয়া আর আলিফকেও সবাই খুব আদর স্নেহ করল। বাড়ির ছোটরা সবাই অবাক, যেন এক ঘোরের মধ্যে আছে তারা। লিলি, ছোঁয়া, শুভ্র হঠাৎ একসাথে বলে উঠল, আমাদের ফুপি আছেন, অথচ কেউ আমাদেরকে এই বিষয়ে বলা প্রয়োজন মনে করেনি কখনো, কেন? আঞ্জুমা খাতুন কিছু না ভেবেই বলে উঠলেন, সব তোর বাবার জন্যই হয়েছে। তোর বাবা চায়নি এই ঘরে আমার মেয়ের নাম কেউ উচ্চারণ করুক, তাই বড় ছেলে কি না তোর বাবা এই ঘরের, তাই তোর বাবার কথাই তো চলে বেশি। তাহলে তো আমি এই বংশের একমাত্র বংশধর, এই মুহূর্তে তাহলে আমার কথাও সবার শোনা উচিত। আরে দাদু ভাই, তোর আবার কি কথা? যাকে চেয়েছিস তাকেই তো দিলাম তোর হাতে তুলে। তোমরা তুলে না দিলেও আমার মধুবালাকে আমার থেকে কেউ আলাদা করতে পারতো না। এই মধুবালার জন্য কত কি করেছি তা তো শুধু আমিই জানি। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, এতগুলো বছর পর আমরা জানতে পেরেছি আমাদের একটা ফুপি আছেন, ফুফাতো ভাই বোন আছে। তাই আমি চাই আমার ফুপিরা আজ থেকে আমাদের সাথেই থাকবেন। আমাদের পরিবার আবারও পূর্ণ হবে এই বাড়ির মেয়ের আগমনে। আমরা
এক পরিবার হব। আমি চাই আমার এই সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। শেষের কথাটা শুভ্র নিজের বাবা মায়ের দিকে তাকিয়েই বলল, যে আমার সাথে কথা বলা তো দূর, আমার দিকে একবার তাকানোর প্রয়োজন মনে করিনি। তার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না কখনো। কথাটা বলেই বেলাল মির্জা নিচের রুমের দিকে পা বাড়াতেই শুভ্র বলে ওঠে, আপনার মেয়ের বড় ভাই এখনও জীবিত আছে, আমিও দেখব আমার বোনের বিয়ে কেউ কিভাবে আটকায়। বেলাল মির্জা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের রুমে চলে গেলেন। সুলতানা মির্জা হালকা মুচকি হাসেন। তারপর মাকে জিজ্ঞেস করেন বাবার কথা। তখনই আঞ্জুমা খাতুন কাঁদতে কাঁদতে স্বামীর মৃত্যুর সংবাদ দেন মেয়েকে। সুলতানা মির্জার কান্না দেখে আলিয়া আর আলিফও ভেঙে পড়েন খুব। ছোঁয়া গিয়ে আলিয়াকে জড়িয়ে ধরে। আলিয়া মুচকি হাসে। আলিয়া আলিফ ভীষণ খুশি, কারণ ছোট থেকে কোনো আত্মীয় স্বজন তারা দেখেননি চোখে। আলিফের বাবা ছিলেন একজন এতিম, আর সুলতানা মির্জার সবার থেকেও ছিল না। আলিফ আলিয়া এতদিন মনে করত হয়তো সুলতানা মির্জাও এতিম, কিন্তু আজ ওদের ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে। আলিফের চোখে খুশির জল চিকচিক করছে। সুলতানা মির্জাকে আজকের আগে প্রাণ খুলে কাঁদতে বা হাসতে সে দেখেনি তার বয়সে। দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে, সবাই খেতে বসেছে। খাওয়া শুরু করার আগে সুলতানা মির্জা বেলাল মির্জার রুমে গিয়ে ভাইয়ের সাথে সব রাগ অভিমান মিটিয়ে এসেছেন, আর সাথে খেতে বসেছেন। আঞ্জুমা খাতুন মনে মনে বলেন, আজ আমার মৃত্যু হলেও আর কোনো আফসোস থাকবে না আমার। খেতে খেতেই সুলতানা মির্জা বলেন, মা, আজ আমার খুব ইচ্ছে করছে সেলিনা ভাবির হাতের পায়েস খেতে। ওনার মতো পায়েস এই পৃথিবীতে আর কেউই পারে না বানাতে। কিন্তু সেলিনা ভাবি কোথায়? বেড়াতে গেছেন নাকি? কোথাও গেছেন দরকারে, দেখছি না যে ওনাকে। সুলতানা মির্জার কথা শেষ হতে না হতেই ছোঁয়া বসা থেকে উঠে নিচের রুমে ছুটে যায়। সুলতানা মির্জা বুঝতে পারেন না বিষয়টা। জায়দা বেগম ছোঁয়ার পিছু যেতে চাইলে শুভ্র ওনাকে আটকিয়ে নিচে যায়। শুভ্র যাওয়ার পর বেলাল মির্জা সব খুলে বলেন সুলতানা মির্জাকে। মান্নান মির্জা মাথা নিচু করে বসে আছেন। ওনার চোখেও যে জল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সোহা নেই। সোহা আর সানিয়া নিচের রুমে বসে আড্ডা দিচ্ছে। তারা আগেই খেয়ে নিয়েছিল, নয়তো সোহাকে সামলাতে লাগতো আর একজন। সুলতানা মির্জা কিছু বলছেন না। ওনার চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। আলিফের বাবার সাথে সুলতানা মির্জার সম্পর্কের কথা বাসায় কেউ জানতো না, শুধুমাত্র সেলিনা পারভিন ছাড়া। সেলিনা পারভিন সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বেলাল মির্জাকে কেউ বোঝাতে পারেননি সেদিন। সুলতানা মির্জার চোখে ভাসছে যেদিন তিনি ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন, সেদিনও সেলিনা পারভিন ওনাকে এগিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত কেউ এই কথা জানে না সুলতানা মির্জা ছাড়া। এমন মানুষকে এভাবে হারিয়ে ফেলবেন জীবন থেকে, তা বিশ্বাস হচ্ছে না সুলতানা মির্জার। এই মধুবালা, থাম না এবার, আর কত কাঁদবি? দেখ এবার কিন্তু রেগে যাচ্ছি আমি। তুই কি শুনবি না আমার কথা? তোর চোখে জল সহ্য হয় না আমার, জানিস না তুই? প্লিজ শুভ্র ভাই, একটু একা থাকতে দাও কিছু সময় আমায়। আবার ভাই বললি তুই আমায়? এবার আর ছাড়বো না তোকে, কাঁচা চিবিয়ে খাবো। আমি কিন্তু আমার আপুদের বলে বিয়ে ভেঙে দিব। আমার কিন্তু এখন দুটো আপু আছে। হেঁচকি তুলে নাক টানতে টানতে কথাটি বলে ছোঁয়া। শুভ্র হেসে ফেলে, তারপর বলে, ওলে আমার বাবু সোনা, ড্রামা কুইন, চল ছাদে যাব। এই ভর দুপুরে? চল। ছোঁয়া বসা থেকে ওঠে না। শুভ্র একটা রুমাল ভিজিয়ে এনে ছোঁয়ার মুখটা ভালো করে মুছে দেয়। ছোঁয়া কিছু বলে না। শুভ্র কয়েকবার বলল ছাদে যাওয়ার কথা, কিন্তু ছোঁয়া শুনল না। হঠাৎ করেই খুব মন খারাপ হয়ে যায় ছোঁয়ার। সেলিনা পারভিনকে মনে পড়ে ভীষণ। শুভ্র আর কিছু না বলে ছোঁয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ছোঁয়া খাটে আধশোয়া হয়ে বসেছিল। শুভ্র ছোঁয়ার কোলে মাথা রাখতেই ছোঁয়া ওর চুলে বিলি কাটতে থাকে। এভাবে অনেকক্ষণ থাকার পর দুজনেই ঘুমে তলিয়ে যায়। সুলতানা মির্জা আর বাড়ির বড়রা সবাই এসে দেখে শুভ্র ছোঁয়ার কোলে মাথা রেখেই ঘুম, আর ছোঁয়া আধশোয়া হয়ে বসে ঘুমিয়ে গেছে। তাই সবাই বেরিয়ে যায়। শুভ্র যে ছোঁয়াকে সামলাতে পেরেছে এটাই অনেক সবার জন্য। ঘুরিয়ে পেঁচিয়ে তুমি আমার মামাতো বউ হলে, তবে এবার তো আর 60 টাকা চলবে না ম্যাডাম। জানেন স্যার, আমার যেন বিশ্বাসই হচ্ছে না এইভাবে সব ঠিকঠাক হয়ে যাবে।
আর আপনার মা আমার ফুপি হবে। এসব যেন ঘোরের মধ্যে যাচ্ছে। আবারও স্যার বললে কিন্তু। আহা, রেগে যাচ্ছেন কেন? ভালোই লাগে স্যার ডাকতে। আমাদের বিয়ের 3 বছর পর যদি আমাদের একটা ফুটফুটে কিউট বেবি হয়, তার নাম ধরে অমুকের বাব্বু তমুকের আব্বু ডাকবো, কেমন? আলিফ কুটকুট করে হেসে ফেলে লিলির কথায়। হাসতে হাসতেই আলিফ বলে, 3 বছর কেন? অমুকের আব্বু তমুকের আব্বু ডাক শোনার জন্য এত বছর অপেক্ষা করতে পারবো না ম্যাডাম। আমি আমাদের বিয়ের 1 বছরের মধ্যে আমার বেবি পৃথিবীর আলো দেখবে, দেখে নিও। ইস, বললেই হলো নাকি? আচ্ছা, আমাদের বিয়ের আর মাত্র 3 দিন, কিন্তু আমার মনে হচ্ছে এই 3 দিন আমার জীবনে 3 বছরের সমান। ভালোবাসা এমন কেন বলেন তো? জানি না, শুধু জানি ভালোবাসি ভীষণ। ছোঁয়ার ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে জেগে ছোঁয়া নিজেকে বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করলো, অথচ ছোঁয়ার মনে আছে সে আধশোয়া হয়েই ঘুমিয়েছিল। চারিদিকে তাকিয়ে দেখে শুভ্র কোথাও নেই। ব্যালকনির দিকে চোখ যেতেই দেখে বাহিরে অন্ধকার হয়ে এসেছে। চট করে দ্রুত উঠে বসে ছোঁয়া। তারপর ফ্রেশ হয়ে এসে ছোঁয়া হলরুমের দিকে পা বাড়ায়। পুরো ঘর সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে দেখে ছোঁয়া অবাক। শুভ্র একপাশে বসে হিসেব করছে। ছোঁয়া রান্নাঘরের দিকে পা দিতেই জায়দা বেগম এসে ওর হাতে কফির মগ দিয়ে বলেন, সকাল থেকে অনেক কাজ হয়ে গিয়েছে, এখন আর রান্নাঘরের কাছেও যেন না দেখি। 2 দিন পর বিয়ে, ত্বকের যত্ন নে। ছোঁয়া মুচকি হাসে। জায়দা বেগম এখন ছোঁয়াকে তুই করে বলেন, আগে তুমি বলতো। ছোঁয়ার বেশ ভালো লাগে। জায়দা বেগমের মাঝে সেলিনা পারভিনকে খুঁজে পায় ছোঁয়া। ছোঁয়া কফিতে চুমুক দিতে দিতে শুভ্রের পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার উপস্থিতি টের পেয়ে হালকা কেশে বলে, তাহলে অবশেষে ম্যাডামের ঘুম ভাঙলো। তা নিজে খাচ্ছ, আর আমারটা কই কফি? এবা তুমি কিছু খাওনি বুঝি এত সময়? একটু আগেই ঘুম ভাঙলো, আর উঠে আসতেই কাজে লাগিয়ে দিল। আচ্ছা এই নাও, আমারটা খাও কফি, আমি কিছু নাস্তার ব্যবস্থা করছি। ছোঁয়া শুভ্রের হাতে কফি দিয়ে যেতে নিতেই শুভ্র ছোঁয়ার হাত টেনে ধরে কানে কানে ফিসফিস করে বলে, খিদে লেগেছে যে অন্য কিছুর মধুবালা, তুই কেন বুঝেও না বোঝার মতো হয়ে থাকিস? বুকটা জুড়ে যে ভীষণ পিপাসা। হাত ভর্তি চুরি নিয়ে খেলছে ছোঁয়া। আজ ছোঁয়ার এত খুশি লাগছে যে সে কি করবে না করবে বুঝতেই পারছে না। সারা রুমে পায়চারি করছে আর চুরির শব্দ করছে। অপেক্ষা করছে বালাচোরা কবে হাতে পাবে। আর যে তর সইছে না। বধূ সেজে নিচের রুমে বসে আছে ছোঁয়া। ছোঁয়া আর লিলিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে। ছোঁয়াকে সাজানো শেষ, লিলিকে সাজানো হচ্ছে এখন। ছোঁয়া যেন রুমে বসে থাকতে থাকতে বিরক্ত, তাই সে বারবার বাহিরে চলে যেতে চায়, কিন্তু সানিয়া লামিয়া সোহা মিলে ওকে আটকায়। শুভ্রের চেয়ে বালাচোরার অপেক্ষা তীব্র ছোঁয়ার। একটা লাল খয়েরি লেহেঙ্গা পরে বধূ সেজেছে ছোঁয়া। মেকআপ দিয়ে কপালের ব্রণের দাগ ঢেকে দেওয়া হয়েছে। আয়নাতে নিজেকে নিজে দেখেই চমকে যায় ছোঁয়া। শ্যামলা বর্ণ চেহারাটা দুধের মতো সাদা লাগছে ছোঁয়ার কাছে। সাজটা সুন্দর হলেও ছোঁয়ার কেন জানি ভালো লাগছে না। ব্রণেই যেন ছোঁয়াকে একটু বেশি মায়াবী লাগে। সোহা তো মুখের উপর বলেই দিল আকাশে ভেসে থাকা শুভ্র মেঘের মতো অনিন্দ লাগছে ছোঁয়াকে আজ। সানিয়ার একটু মন খারাপ, তবে লামিয়া আবারও বুঝিয়ে দিয়েছে। তবুও মনটা জুড়ে কেমন জানি অদ্ভুত কষ্ট হচ্ছে সানিয়ার। সানিয়া টিনেজার, এই বয়সে এসব স্বাভাবিক, তাই লামিয়া তেমন একটা সিরিয়াস নেয়নি ব্যাপারটা। আলিয়াকে পেয়ে লামিয়া খুব খুশি, কারণ এই বাড়িতে সবার জোড়া আছে, শুধু লামিয়ার ছিল না। কিন্তু এখন লামিয়ার জোড়া হয়ে এসেছে আলিয়া, তাই তারা দুজনেই বেশ খুশি। ছোঁয়ার বয়সী লিলি আর সানিয়ার বয়সী সোহা, তাই লিলি এতদিন একটু মন খারাপ করে থাকতো। লামিয়া তো আলিয়াকে নিচের রুমে শেয়ারও দিয়ে দিয়েছে। আলিফ আপাতত গেস্ট রুমে আছে। বিয়ের পর লিলির রুমে থাকবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুভ্র ছোঁয়া আলিফ লিলির বিয়ে। পুরো বাড়ি চমচমাট আনন্দে।
গতকাল গায়ে হলুদ ছোঁয়া একটু আনন্দ করতে পারেনি, তাই ওর মন খারাপ। শুভ্র ওকে সারাক্ষণ নিজের কাছে বসিয়ে রেখেছে, নাচ গান কিছুই সে করতে পারেনি। মনে মনে অনেক বকেছে শুভ্রকে ছোঁয়া, কিন্তু সামনাসামনি কিছু বলার সাহস সে পায়নি, কারণ শুভ্র রেগেছিল খুব। ছোঁয়ার সব বন্ধু বান্ধব এসেছিল গায়ে হলুদে, আর সেখানে একটা ছেলের নাম নয়ন। এই নয়ন নামের ছেলেটা একটু দুষ্টুমি করে ছোঁয়ার হাত ধরেছিল, যা শুভ্রের মোটেও পছন্দ হয়নি। ছোঁয়া তবুও অনেক বুঝিয়েছে শুভ্রকে, নয়ন ওর বন্ধু শুধুমাত্র, এমনকি নয়নের গার্লফ্রেন্ড আছে এটাও বলেছিল। তবুও শুভ্রের রাগ কমেনি। অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে ভেবে কিছু করেওনি নয়নকে, না কিছু বলেছে, কিন্তু ছোঁয়াকে এই বিষয় নিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছে। আজ শুভ্র ছোঁয়ার বিয়ে হলেও দুজন দুজনের সাথে প্রচুর রেগে আছে। শুভ্রের রাগ নয়ন হাত ধরেছে বলে, আর ছোঁয়ার রাগ শুভ্রকে সে এত বোঝানোর পরেও শুভ্র না বোঝার কারণে। সকাল থেকে দুজন দুজনের দিকে তাকায়নি পর্যন্ত। ছোঁয়া ভাবছে বিয়ের পরও সে তার রুমেই থাকবে, যাবে না শুভ্রের মতো জেদি পুরুষের কাছে। বাহির থেকে শোনা যাচ্ছে কাজী চলে এসেছে, আর এটা শুনেই হঠাৎ বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হয় ছোঁয়ার। কেমন জানি ভয় ভয় লাগছে, বুকটা কাঁপছে, ধুকপুক করছে স্পন্দন। সোহা বলে, আজ থেকে আমার আপা হয়ে যাবে এই ঘরের বউ, আর আমি ননদ। সোহার কথা শুনে ছোঁয়া বেশ লজ্জা পায়। লজ্জায় কারো চোখের দিকে যেন তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণে লিলির সাজগোছও শেষ। দুজনকে আজ একই রকম লেহেঙ্গা পরিয়ে বধূ সাজিয়েছে। লিলি এসে সানিয়ার হাতে ফোন দিয়ে বলে, এই শোনো, আমাদের দুজনের ছবি যেন খুব সুন্দর হয়। সানিয়া কোনো কথা না বাড়িয়ে ছোঁয়া লিলির অনেকগুলো ছবি তুলে দেয়। সানিয়া খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, এক প্রকার শুভ্রের হাত ধরেই সানিয়া ফটোগ্রাফি শিখেছে, তাই হয়তো শুভ্রের প্রতি ওর ভালো লাগা জন্মেছে। তানহা আর রকিও এসেছে বিয়েতে। রকিকে শুভ্রের কাছে রেখে ছোঁয়ার কাছে যায় তানহা। তানহা দৌড়ে গিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া খুব খুশি হয় তানহাকে দেখে। কেমন আছিস তানহা রানী? সংসার জীবন কেমন কাটছে? আমি তো ভালো আলহামদুলিল্লাহ, আর তুইও তো বেশ ভালোই আছিস দেখতেই পাচ্ছি, কিন্তু তোর বরটার কি হলো, গোমরামুখ হয়ে বসে আছে? তারপর ছোঁয়া তানহাকে সব খুলে বলল। তানহা সব শুনে হাসতে হাসতে শেষ। সোহা, সানিয়া, লামিয়া, আলিয়া, লিলি সবাই হাসতেছে। শুভ্র যে খারতারা এটা কারো অজানা নয়। ছোঁয়া আবার বলে উঠল, ধুর বাদ দে তো, আমার বালা পেলেই চলবে। শুভ্র ভাই থাকুক ওনার জেদ নিয়ে। তুই বল তোর রকির কি অবস্থা? রকি তো আগে থেকেই কিছুটা স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে 5 ওয়াক্ত 2 হাত তুলে এই একজন মানুষের ভালোবাসা চেয়ে যাচ্ছি শুধু। ইনশাআল্লাহ খুব দ্রুত রকি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। থ্যাংক ইউ সোয়া, তুই না থাকলে আমার ভালোবাসা কখনোই আমার হতো না। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। আগে লিলি আর আলিফের বিয়ে দিয়ে দিল শুভ্র। শুভ্রের একটাই কথা, আগে সে তার বোনকে বিয়ে দিবে, তারপর নিজেরটা। শুভ্রের জেদের সাথে কেউ পারেনি, তাই আগে আলিফ লিলির বিয়েটা হয়ে গেল। ছোঁয়ার মন খারাপ, কারণ এখনো ওকে বালাচূড়া পরানো হয়নি। অপেক্ষা করতে করতেই যেন ক্লান্ত ছোঁয়া। ছোঁয়া নিচের রুমে বসে আছে, সাথে সানিয়া, আলিয়া, লামিয়া, সোহা আছে। একটু পর শুভ্র ছোঁয়ার বিয়েটাও হয়ে গেল। ছোঁয়া তবুও খুশি হতে পারছে না, কারণ বালাচূড়া এখনো দিচ্ছে না বলে ওকে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে আসলো, এখনো ছোঁয়াকে বালাচূড়া দেওয়া হয়নি। ছোঁয়ার মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে। রাতের খাবার শেষে ছোঁয়াকে শুভ্রের রুমে নিয়ে যেতে আসে লামিয়া, আলিয়া, সানিয়া, সোহা, কিন্তু ছোঁয়া কিছুতেই শুভ্রের রুমে যেতে রাজি হচ্ছে না। কিরে আপা, এতদিন সবাইকে পাগল করলে বিয়ে বিয়ে করে, আর এখন শুভ্র ভাইয়ের রুমে যেতে চাইছো না কেন? বেশি পকপক করিস না তো। আমি কেন ওই জেদি খারতারাকে বিয়ে করতে পাগল হব শুধু শুধু? আমি তো পাগলি হয়েছি শুধু আমার বালার জন্য। মধুর যেমন মিষ্টির অভাব নেই, তেমন ওই বালাচোরার জন্যেও আমার ভালোবাসার কোনো অভাব নেই। আমার মধুবালা এখনো আমাকে দেওয়া হয়নি, কি করে আর মনটা ভালো থাকে বল? আপা, বালাজোড়া নাকি চুরি হয়ে গেছে। কি বলিস তুই এসব? তোর কি মাথা নষ্ট হয়েছে? শুভ্র ভাইয়ের মতো কি তোকেও এখন পাবনা পাঠাতে হবে? এবার লামিয়া বলে ওঠে, হ্যাঁ রে আপা, সোহা ঠিকই বলেছে, চোরকে নাকি শুভ্র ভাই দেখেছে।
কি বলিস? শুভ্র ভাই কোথায় এখন? শুভ্র ভাই তো চোরকে ধরতে চোরের পিছু নিয়েছে। আমার বালা চোরা। ছোঁয়া সত্যি সত্যি কেঁদে ফেলল। সবাই অবাক। সামান্য বালার জন্য কেউ এত পাগলামি করতে পারে কারো জানা ছিল না। আলিয়া তো সবার থেকে বেশি অবাক, কারণ সবাই আগে থেকে ছোঁয়ার এমন পাগলামির সাথে অভ্যস্ত হলেও আলিয়া এসবের জন্য একদম নতুন। ছোঁয়ার বালার প্রতি এমন অদ্ভুত টান পাগলামি, শুভ্র ভালোবাসা আলিয়ার মনে দাগ কেটেছে। আলিয়া বেশ উপভোগ করছে বিষয়টা। লিলি ছাড়া সবাই আছে এখানে। লিলি নিজের রুমে হয়তো বাসর করছে, আর ছোঁয়া এখনও ন্যাকামি করতেছে। সব বোনেরা মিলে কোনো মতে বুঝিয়ে ছোঁয়াকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সোহা গিয়ে জায়দা বেগমকে ডেকে নিয়ে আসে। উনি এসে ছোঁয়াকে আদর স্নেহ করে পৌঁছায়, তারপর বলে শুভ্রকে রুমের দিকে যেতে দেখেছেন তিনি। ছোঁয়া এই কথা শুনেই, শুভ্র ভাই এসেছে, আমার বালা এনেছে তো? তুই নিজে গিয়ে দেখে আয়। জায়দা বেগম কথাটা বলার সাথে সাথেই ছোঁয়া 2 হাত দিয়ে লেহেঙ্গা উপরের দিকে একটু তুলে ধরে ছুটে যায় শুভ্রের রুমের দিকে। শুভ্রের রুমের দরজা খোলা। ছোঁয়া হাত লাগাতেই দরজা খুলে যায়। ছোঁয়া একটা বড় নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকতেই দেখে পুরো রুম অন্ধকার। ছোঁয়া একটু ভয় পেয়ে ঢোক গিলে সরু কণ্ঠে বলে ওঠে, শুভ্র ভাই। এই মধুবালা, আরেকবার ভাই ডাকলে বালা পাবি না বলে দিলাম। তোর বালা এখন আমার কাছে বন্দি। বালা পেতে হলে ভাই ডাকা ছাড়তে হবে, কথা দে। শুভ্র কথাটা বলতেই বাতি জ্বলে ওঠে রুমের। ছোঁয়া ঘরের সাজসজ্জা দেখে বিস্মিত। পুরো ঘর কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে, তাও ছোঁয়ার পছন্দের ফুল কাঠগোলাপ দিয়ে। বিছানায় লাভ আকৃতি করে হলুদ কাঠগোলাপ দিয়ে মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। পুরো রুমে ছোট ছোট রঙিন লাইট জ্বালানো হয়েছে। ছোঁয়া এক পা সামনে এগুতেই ওর মাথার উপরে অসংখ্য গাঁদা ফুল আর কামিনী ফুলের পাপড়ি বৃষ্টির ন্যায় ঝরে পড়ে। শুভ্র বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, বিছানার পাশে, মুখে মৃদু হাসি নিয়ে। ছোঁয়া অপলক তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের মুখে রহস্যময় হাসি। ছোঁয়াকে অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখে শুভ্র আবারও বলে, কি এমন করে কি দেখছিস মধুবালা? বালা জোড়া কি লাগবে না? ছোঁয়ার চোখ পেয়ে হঠাৎ গড়িয়ে পড়ে নোনা জল। শুভ্র তো ছোঁয়ার চোখে জল দেখে একটু এগিয়ে এসে ছোঁয়াকে বিছানার একপাশে বসিয়ে ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় ভরে বলল, কি হয়েছে মধুবালা? সারাদিন তোর সাথে কথা বলিনি বলে অভিমান করেছিস? তোকে সারপ্রাইজ দিব বলেই তো সারাদিন রেগে থাকার অভিনয় করেছি। সারাদিন যদি আমি তোর সাথে স্বাভাবিক আচরণ করতাম, তবে তুই নিজেই ছুটে ছুটে আমার রুমে চলে আসতি বারংবার, আর আমার সাজানো গোছানো হতো না। তাই তো সারাদিন তোকে ইগনোর করেছি, যাতে তুই আমার রুমে না আসিস। আর এখন তো তোকে বালাচুরির মিথ্যা নাটক করে আনতে হয়েছে আমার রুমে। তুই যে ভীষণ জেদি, সেটা কি আমার চেয়ে ভালো কেউ জানে? তুই যে শুধু আমার মধুবালা, আমি ছাড়া তোর সবটা আর কে বা জানতে পারে বল? এত কিছু করেছো আমার জন্য, অথচ এখনো অব্দি ভালোবাসি কথাটা একবারও বললে না। থাক, বলতে হবে না। আমার বালা কোথায়? বালা দাও বলছি, নয়তো সবাইকে বলে দিব তুমি ঘুমের ঘুরে নাক ডাকো। কবে ঘুমে আমি নাক ডাকছি? আর ভালোবাসি বলতে হবে কেন? বুঝে নিতে পারিস না? আমি কি বলছি তুমি নাক ডাকো? আমি তো বলছি বালা না দিলে সবাইকে এটা বলে মজা নিব। সি মধুবালা, তুই তো দেখছি নিজের মান সম্মান নিজেই মাটিতে মিশাতে যাচ্ছিস। ছোঁয়া ভেবা চাকা খেয়ে যায়। শুভ্র ছোঁয়ার অবস্থা বুঝতে পেরে বলে, কি রে, কি ভাবছিস? আরে গাধি, এখন আমরা স্বামী স্ত্রী, তাই আমার সম্মান হানি মানেই তো তোর সম্মানও নষ্ট হওয়া। তাই এখন থেকে আমার সম্মান নিয়ে টানাটানি করলে তোকে ভাবতে হবে আগে নিজের সম্মানের কথা, বুঝেছিস গাধি? দেখো, গাধি বলবে না। আমি বুঝি না তোমার কথার আগা মাথা। আমার বালা দাও বলছি। ইস, বোঝে না কথার আগা মাথা। অনার্স পাশ করা একটা মেয়েকে এত ন্যাকামিতে মানায় না। শোন, এখন স্কুলের মেয়েরাও তোর থেকে ভালো বোঝে এসব। বাদ দে, আগে প্রমিস কর আজকের পর আর ভাই ডাকবি না, তবেই বালা পাবি, নয়তো জীবনেও আর বালা চোখে দেখবি না। আচ্ছা আচ্ছা, কথা দিচ্ছি। আর এই জীবনে বেঁচে থাকতে কখনো বলবো না শুভ্র ভাই। এবার দাও না আমাকে আমার বালা চোরা, আর যে তর সইছে না। শুভ্র ছোঁয়ার হাত থেকে আলতো ছোঁয়ায় এক এক করে সব চুড়ি খুলে নেয়। ছোঁয়া কিছু বলে না, শুধু দেখে শুভ্র কি করতে চায়। চুরির সব খোলা শেষ হলেই শুভ্র একটা ড্রয়ার থেকে বালা দুটি নিয়ে ছোঁয়ার হাতে পরিয়ে দেয়।
ছোঁয়া অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকে নিজের হাতে জড়িয়ে থাকা বালাচোরার দিকে, তারপর নাক টেনে কান্না জুড়ে দেয়। এটা যে খুশির কান্না শুভ্র ঠিক বুঝতে পেরেছে। ছোঁয়া কিছু না ভেবেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শুভ্রের বুকে। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় ছোঁয়াকে। শুভ্র আস্তে করে বলে, এই মধুবালা, কাঁদছিস কেন? তোর চোখে সুখের অশ্রু আমার কাছে অসহ্য লাগে যে। ভীষণ ভালোবাসি তোকে মধুবালা, তুই আমার প্রথম স্বপ্নদোষের কারণ মধুবালা, তাই তো তোর প্রতি না চাইতেও দুর্বল হয়ে পড়ি। তুই আমার প্রথম অনুভূতি, আমার প্রথম হৃদয়ে ফোটা সদ্য ফুল। ছোঁয়া কিছু বলে না, শুধু নাক টেনে টেনে কান্না করে। শুভ্র একটু হেসেই আবারও বলে, এই শীতে আমার শেরওয়ানি ভিজিয়ে দিচ্ছিস কেন? ন্যাকা কান্না করতে করতে শীত শীত লাগে তো। চুপ করবে তুমি? এটা বলেই ছোঁয়া চুপ হয়ে আবারও শুভ্রের বুকের উষ্ণতা অনুভব করতে ব্যস্ত হয়ে যায়। এভাবেই কেটে গেল অনেক সময়। রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। ছোঁয়া শুভ্রের বুক থেকে মাথা তুলে বলে, চলো না একটু ছাদে যাই, আজ পূর্ণিমা, চাঁদটা অনেক সুন্দর। শুভ্র একটা মিষ্টি হাসি দিয়ে ছোঁয়াকে কোলে তুলে নেয়। শুভ্রেরও ইচ্ছে ছিল বাসর রাতে ছাদে বউয়ের কোলে মাথা রেখে চাঁদ দেখার। ছোঁয়া অজান্তেই তা পূরণ করার সুযোগ দিচ্ছে। তাই শুভ্র আর দেরি না করে ছোঁয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করে ছাদের দিকে। তোকে মধুবালা কেন ডাকি আমি তুই জানিস? ছোঁয়া শুভ্রের চুলে বিলি কাটতে কাটতে বলে, বলো তুমি। মধু তো মিষ্টি, খুব মিষ্টি। মিষ্টি আমার কাছে মধুর চেয়েও দামি তোর মুখের এই মিষ্টি হাসি। আর তুই পাগল খানদানি বালার জন্য, তাই তোকে মধুবালা ডাকতে ভীষণ ভালো লাগে আমার। আমি আমার বয়সন্ধিকালেই বুঝতে পেরেছি তোর প্রতি আমি দুর্বল, ভীষণ দুর্বল, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি আমি কিছু। জানিস খুব কষ্ট হতো নিজের অনুভূতিগুলো লুকাতে, তবুও লুকিয়ে রেখেছিলাম এতগুলো বছর। তুই বালার জন্য বারবার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিস, তবু আমি নিজের অনুভূতিগুলোকে কন্ট্রোল করে রেখেছিলাম তোর পড়ালেখার জন্য। আমি চেয়েছি তুই শুধু বালা নয়, আমার জন্য কিছু অনুভব কর, কিন্তু না, তুই সবসময়ই আমার থেকে বালাকে বেশি গুরুত্ব দিয়েছিস। তাই রাগ হতো আমার খুব। যেদিন লিলি আমায় বলেছিল তুই আমাকে ভালোবাসিস, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বোঝাতে পারবো না রে মধুবালা। তোর চোখের নেশায় 100 বছর আমি মাতাল হয়ে থাকতে চাই মধুবালা। তোর চোখ দুটো মদ্য পানীয়র চেয়েও বেশি নেশালো রে। আর এই নেশার ঝোঁক নিয়ে আমি বাঁচতে চাই অনন্তকাল, তোকে বুকে রেখে। থাকবি তো আমার বুকে লুকিয়ে, দেহে প্রাণ থাকা অবধি? ছোঁয়া মাথা দুলিয়ে হ্যাঁ বলে। শুভ্র কুটকুট করে হেসে বলে ওঠে, ছোঁয়া বেশ লজ্জা পায়। আজ প্রথম শুভ্রের চোখের দিকে তাকাতে ছোঁয়ার লজ্জা লাগছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। শিহরণ জাগছে পুরো শরীর মন জুড়ে। ঠোঁটজোড়া কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র বলে, চল বাগানে যাব। ছোঁয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে সাই দিল। বাগানে এসে একটা বেলি ফুল ছিঁড়ে শুভ্র ছোঁয়ার কানে গুজে দিল। ছোঁয়া ছটফট করে দ্রুত বলে, এটা কি করলে? রাতে গাছের পাতা ফুল ছেঁড়া নাকি ভালো না, দাদি বলেন। আমার বোকা মধুবালা, রাতেও ছেঁড়া যায়, কিন্তু চেয়ে নিতে হয়। আমিও চেয়ে নিয়েছি গাছের রানী থেকে আমার পরীর জন্য। ছোঁয়া আবারও মাথা নিচু করে নেয় লজ্জায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখছে তার মধুবালার লজ্জায় লজ্জিত মুখশ্রী। দুজন হাঁটছে হাত ধরে, কুয়াশায় ঘিরে আছে পৃথিবী। শুভ্র শক্ত করে ছোঁয়ার হাত ধরে রেখেছে। ছোঁয়ার ভীষণ ভালো লাগছে শুভ্রের হাত ধরে এভাবে হাঁটতে। ছোঁয়া হাঁটছে আর বারংবার নজর দিচ্ছে হাতে চড়িয়ে থাকা বালাচোরার দিকে। শুভ্র খেয়াল করে বিষয়টা। শুভ্র মুচকি হেসে বলে, জানিস মেজো আম্মু মারা যাওয়ার আগের রাতে আমায় বলেছে আমি যেন তোকে সবসময়ই আগলে রাখি, আর তোর এই বালাজোড়া যেন তোর হাতে ছাড়া আর কারো হাতে যেতে না দেয়। জানিস আজ আমার খুব ভালো লাগছে। মেজো আম্মুকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আম্মুকে কি আর কখনো ফিরে পাবো না আমি? আম্মু কি আর কখনো ফিরে আসবে না আমার কাছে? জানো, আমার চুলগুলো একটু একটু করে লম্বা হচ্ছে। ছোট চাচি আম্মু হেয়ার প্যাক লাগিয়ে দেয় সব সময়। আম্মু কি আসবে না আর কখনো আমার চুলে তেল লাগিয়ে বেনি করে দেওয়ার জন্য? আমি যে সব কিছুতে আম্মুকে প্রচণ্ডভাবে মিস করি। আজ আমার হাতে এই বংশের খানদানি বালা, অথচ আম্মু তা দেখছে না।
জানো কত কষ্ট হচ্ছে আমার। শুভ্র ইমোশনাল হয়ে যায় ছোঁয়ার কথায়। হাঁটতে হাঁটতে দুজন বাড়ির পেছনের দিকে চলে এসেছে। শুভ্র বুঝতে পারছে না কি বলে সে তার মধুবালাকে সান্ত্বনা দিবে। ছোঁয়া ক্লান্ত হয়ে বলে, চলো রুমে যাই, বড্ড বেশি ঘুম পাচ্ছে আমার। শুভ্র কিছু না বলে আবারও ছোঁয়াকে কোলে তুলে নেয়। ছোঁয়া বারণ করে, কিন্তু কে শোনে কার কথা। বাড়িতে যে বড়রা আছে শুভ্রের তা খেয়াল নেই মোটেও। শুধু জানে তার মধুবালা আজ থেকে তার, সম্পূর্ণ তার। রুমে এসে শুভ্র ছোঁয়াকে ওয়াশরুমের দরজায় দাঁড় করিয়ে বলে, যা চেঞ্জ করে আয়। কাপড় তো সব আমার রুমে। শুভ্র দ্রুত গিয়ে ছোঁয়ার রুম থেকে ওর কাপড় চোপড় এনে হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ছোঁয়া ওয়াশরুমে যেতেই শুভ্র শেরওয়ানি চেঞ্জ করে একটা নেভি ব্লু টি শার্ট আর লুঙ্গি পরে নেয়। প্রায় 40 মিনিট পর একটা নীল রঙের প্লাজো আর সবুজ রঙের টি শার্ট পরে ছোঁয়া ওয়াশরুম থেকে বের হয়। কিরে, এতক্ষণ লাগলো কেন তোর? নাকি এই শীতে গোসল করেছিস? আবার দেখি চুল। এত অস্থির কেন হচ্ছ তুমি? আমার মেকআপ তুলতে একটু সময় লেগেছে। এর আগে কখনো তো আর এত ভারী মেকআপ করিনি, তাই অভ্যেসও নেই, যার কারণে দেরি হয়েছে। শুভ্র আর কিছু না বলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ছোঁয়া হাত মুখ মুছে বিছানায় গা এলিয়ে দেয়। শুভ্র ওয়াশরুম থেকে এসে দেখে ছোঁয়া ফুলের পাপড়ি দিয়ে খেলছে। বিছানায় যে লাফ করা ছিল ফুল দিয়ে, সেটা সব ফুল ছোঁয়া হাতের মুঠোয় পুড়ে রেখেছে। শুভ্র গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ছোঁয়ার পাশে বসে বলল, বালাগুলো খুলে ঘুমাস, নয়তো ঘুমের মধ্যে ব্যথা পাবি। ব্যথা পেলে পাবো, তবুও খুলবো না। শুভ্র মুচকে হাসি দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে ছোঁয়ার এক হাত নিজের বুকে চেপে ধরে বলে, এত বালা পাগলি কেন রে তুই মধুবালা? আমি শুধু বালা পাগলি নই, সত্যি হলো আমি এই বালার প্রতি যতটা দুর্বল, তার থেকে 1000 গুণ বেশি দুর্বল তোমার প্রতি। আমি কখনো প্রকাশ করিনি এটা, কারণ আমি ভাবতাম তুমি আমায় পছন্দ করো না। যদি তুমি আমার দুর্বলতার কথা জেনে আমাকে আঘাত করো, সেটা ভেবেই আমি শুধু বালার পিছনে ছুটতাম, কারণ তোমাকে পেলে বালা আমার, আর বালা পেলেও তুমি আমার, সম্পূর্ণ আমার। একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোমায় শুভ্র ভাই। দে বালাগুলো দে বলছি। তুই আবারও ভাই বলছিস? এবার আর ক্ষমা করা হবে না তোকে। ফেরত দে বলছি আমার বালা। আচ্ছা আচ্ছা, আর কখনো ডাকবো না ভাই, এবার একবার ডাকো আমায় মধুবালা বলে। মধুবালা তুই আমার, শুধু আমার মধুবালা। কুয়াশা ঘেরা পৃথিবী, কনকনে শীতের আবাস, পৃথিবীর জোরে শীতল বাতাস। ব্যালকনির দরজা খোলা থাকায় হালকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে শুভ্রের চোখ, ঠোঁট, নাক। শিহরিত হচ্ছে পুরো শরীর মৃদু বাতাসে গায়ে থাকা সত্ত্বেও। ছোঁয়া ইচ্ছে করেই ব্যালকনির দরজা খুলে রেখে ওয়াশরুমে যায়, যাতে করে হাওয়া এসে শুভ্রকে বিরক্ত করে। ছোঁয়ার আফসোস হচ্ছে কেন একটা জানালা নেই শুভ্রের রুমে। ছোঁয়া গোসল করে এসে আয়নার সামনে বসে চুল মুছতেছিল। ড্রেসিং টেবিলটা খাটের একদম পাশে হওয়ায় ছোঁয়া চুলে গামছা দিয়ে ছাড়ি দিতেই পানির বিন্দুকণা শুভ্রের চোখের পাপড়িতে গিয়ে পড়ে। টিপ টিপ করে চোখ খুলে শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, যেন এই প্রথম সে ছোঁয়াকে দেখছে। ছোঁয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। শুভ্র ঘুম ঘুম কণ্ঠে বলে, আজ থেকে আমার প্রতিটি সকাল তুই, আমার প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস নেওয়ার কারণ তুই, আমার বেঁচে থাকার অমূল্য রতন তুই মধুবালা। লজ্জা পেলে তোকে আরও বেশি করে কাছে পেতে ইচ্ছে করে। ছোঁয়া একটা মুচকি হাসি দিয়ে চুল শোকাতে থাকে। নিজেকে বড্ড বেশি ভাগ্যবতী মনে হয় ছোঁয়ার। শোন, তোর চুল যতই লম্বা হোক না কেন, আমি ছাড়া কোনো পুরুষের সামনে খোলা চুলে যাবি না বলে দিলাম। আর আজ থেকে কোনো হেয়ার প্যাক দেওয়ার দরকার নেই, যেটুকু আছে চুল তাতেই তোকে স্নিগ্ধ মায়া লাগে। ছোঁয়া মুখ ভেঙচি কেটে বলে, ইস, আমার আম্মুর শখ ছিল আমার লম্বা চুল। আমার চুল আবারও লম্বা হবে। ছোট চাচি আম্মু খুব যত্ন নেয়, দেখিও একদিন আগের থেকেও বেশি লম্বা হবে আমার চুল, আর তুমি হিংসায় চলবে। শুভ্র হাসে। ছোঁয়াকে খুশি দেখে শুভ্রের মনটা বেশ ভালো লাগছে। শুভ্র কিছু না বলে হাসতে হাসতে চলে যায় ওয়াশরুমে। লিলি বসে বসে নিচের রুমে ব্যালকনিতে কফি খাচ্ছিল। আলিফ গোসল করে এসে চুল মুছতে মুছতে লিলির কাছে এসে বলে, একাই খেয়ে নিচ্ছ কফি? সরি স্যার, শীত লাগছিল খুব। আপনি জামা কাপড় পরে তৈরি হয়ে নিন, আমি কফি করে আনছি। না, কোথাও যাবে না তুমি, আমি এই কফি খাবো। কিন্তু এটা তো আমি খেয়ে নিয়েছি অর্ধেক। বাচ্চা মেয়ে, বুঝবে না। দাও, খিদে লেগেছে।
লিলি ভয়ে ভয়ে নিচের কফির মগ দিয়ে দিল আলিফকে। এখনও লিলি আলিফকে কিছু কিছু ভয় পায়। স্যার বলে কথা। আলিফ কফিতে চুমুক দিয়ে লিলিকে বলে, আচ্ছা, সোয়া শুভ ভাইকে ভালোবাসে নাকি শুধু ভালাজোড়াকে? সত্যি বলবো? মিথ্যা বলার তো কোনো কারণ দেখছি না। তাহলে সত্যিটাই বলি। আসলে বালাজোড়া হলো বাহানা। ছোঁয়া সেই ক্লাস 7 পড়াকালীন থেকেই পছন্দ করতো শুভ্র ভাইয়াকে, কিন্তু আবার ভীষণ ভয়ও পেত, কারণ শুভ্র ভাইয়া তখন থেকেই সবার থেকে বেশি শাসন করতো ছোঁয়াকে। তাই ভয়ে ভালোবাসার কথা গোপন রেখে বালার বাহানায় শুভ্র ভাইয়ার পিছু লেগেছিল। সবচেয়ে মজার বিষয় কি জানেন শুভ্র ভাইয়া? হ্যাঁ, আমরা কেউই কখনো ধরতেই পারিনি যে শুভ্র ভাইয়া ছোঁয়াকে পছন্দ করত, ভালোবাসত। শুভ্র ভাই আর ছোঁয়ার সম্পর্ক ছিল টম অ্যান্ড জেরির মতো। এর মধ্যেই দুজন দুজনকে প্রচণ্ড রকম ভালোবেসে পেল, যা সবার অজানা থেকে যায়। কিন্তু শুভ্র ভাইয়ার মনের খবর না জানলেও ছোঁয়ার প্রতিটি অনুভূতি শুভ্র ভাইয়ার প্রতি, তা সবই আমি জানতাম। জানেন, আমার খালাতো বোন টিয়া শুভ্র ভাইয়া আর ছোঁয়াকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কেউ তাদের আলাদা করতে পারে না যদি দুজনের মনের মিল থাকে সীমাহীন। জানেন স্যার, আমার মনে হয় আমিও আপনাকে এতটা ভালোবাসতে পারিনি যতটা ছোঁয়া আমার শুভ্র ভাইয়াকে বাসে। ভালোবাসা সত্যি অনেক সুন্দর, সদ্য ফোটা ফুলের মতো, হঠাৎ উকি দেওয়া রামধনুর মতো, শীতের সকালে এক মুঠো রোদের মতো। ভালোবাসা সুন্দর। অবশেষে সোয়ার ভালোবাসা পূর্ণতা পেল, আর আমাদের ভালোবাসা তো অনাকাঙ্ক্ষিতভাবেই পূর্ণতা পেয়ে গেল। ভালোবাসার এত শক্তি ভালো না বাসলে বুঝতামই না। কথা দাও, সারা জীবন এই অগোছালো মানুষটাকে আগলে রাখবে, ছেড়ে যাবে না কখনো। কথা দাও মায়াবতী। কথা দিলাম, দেহ প্রাণ থাকা অবধি ছেড়ে যাব না কখনো। আপনি শুধু এইভাবেই ভালোবাসবেন আমায় স্যার, আমার আর কোনো বিলাসিতা চাই না। আলিফ লিলির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, একদিন তোমায় সব দিব আমি, একটু কষ্ট করো। তোমার বাপের বাড়ির মতো বড় না হলেও মোটামুটি একটা ঘর ভালোবাসার মহল তোমায় বানিয়ে দিব আমি। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ছোঁয়া 9 মাসের প্রেগনেন্ট। শুভ্র আজকাল কিছুটা বিরক্ত ছোঁয়ার প্রতি, কিন্তু ভালোবাসা কমেনি বিন্দু মাত্র, বরং বেড়েছে বহু গুণ। ছোঁয়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে শুভ্রকে একটু বেশি করে জ্বালায়। মাঝরাতে ঘুম থেকে ডেকে বলে আইসক্রিম খাবে, কখনো বা বলে ফুচকা খাবে, আবার পিৎজা, চিকেন পরোটা ইত্যাদি এসব খাওয়ার বাহানা করে। শুভ্র প্রথম প্রথম ভালোবেসে এসব করলেও ইদানিং বিরক্তি অনুভব করে, কারণ শুভ্র বোঝে কিছু কিছু বাহানা ছোঁয়া ইচ্ছে করেই করে তাকে জ্বালানোর জন্য। একবার তো ছোঁয়া রাত 3টের সময় বাদাম খাওয়ার বাহানা করে। শুভ্র পুরো কিচেনে অনেক খুঁজেও পায়নি বাদাম, কিন্তু ছোঁয়া নাছোড় বান্দা। শুভ্র ওর কয়েকটা বন্ধুকে কল করে পরে এক বন্ধুর বাসায় ছিল, তারপর সেখান থেকে এনে ছোঁয়াকে দেয়। পরে বাদাম খেয়ে ছোঁয়া শান্ত হয়, কিন্তু শুভ্র জানে না সেদিনও ছোঁয়া ইচ্ছে করেই এমনটা করেছিল। মনে মনে ছোঁয়া বলেছিল সেদিন, আরেকটু কষ্ট করো আমার একটা মাত্র শুভ্র ভাই, অনেক অপেক্ষা করিয়েছ, অনেক কষ্ট দিয়েছ, সেক্ষেত্রে এসব তো কিছুই না, এত এত ভালোবাসি শুভ্র ভাই। আজ হঠাৎ মাঝরাতে ছোঁয়ার ব্যথা উঠে যায়। ডেলিভারি ডেটের এখনো 3 দিন বাকি। 3 দিন আগেই ছোঁয়ার ব্যথা ওঠায় সে কিছুটা ভয় পেয়ে যায়। শুভ্রকে ডাকার শক্তি সে যেন পাচ্ছে না। প্রচণ্ড ব্যথায় কেঁদে ফেলে ছোঁয়া। শুভ্রকে ধীর কণ্ঠে কয়েকবার ডাকে, কিন্তু শুভ্র ওঠে না। শুভ্র ভেবেছে আজও হয়তো কোনো বাহানা ধরবে, কিন্তু ছোঁয়া যে অসহ্য ব্যথায় কাতরাচ্ছে সেটা লক্ষ্য করেনি শুভ্র। প্রায় 10 মিনিট পর ছোঁয়া আর সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে দেয়। একটু শব্দ হতেই শুভ্র জেগে যায়। শুভ্র জেগেই পাগলের মতো করতে থাকে। ছোঁয়ার অবস্থা দেখে কি করবে না করবে সে বুঝতে পারছে না। ছোঁয়া শুভ্রের পাগলামো দেখে প্রচণ্ড ব্যথার মধ্যেও মুচকি হেসে বলে, চাচি আম্মু, সেচু আম্মু, বড় আম্মু সবাইকে ডাকার জন্য। একটা ফুটফুটে মেয়ে শিশু কোলে নিয়ে অশ্রু চোখে ছোঁয়ার দিকে তাকিয়ে বসে আছে শুভ্র। ছোঁয়ার জ্ঞান ফিরতেই শুভ্রকে এভাবে দেখে ছোঁয়া একটা হাসি দেয়, চোখ বেয়ে পড়ে দুফোঁটা নোনা জল। ছোঁয়া চোখ বুলিয়ে দেখল পুরো কেবিনে কেউ নেই। নর্মালে বেবি হয়েছে ছোঁয়ার, তবুও একটু সিরিয়াস কেস হওয়ায় ডেলিভারির পর ইনজেকশন দেওয়া হয়েছিল। 30 মিনিট পর ছোঁয়ার জ্ঞান ফেরে।
শুভ্র চুপ হয়ে আছে। ছোঁয়া ভাঙা গলায় কাঁপা কাঁপা সুরে বলে, আমাদের মেয়েবাবু হয়েছে তাই না? কিভাবে জানলে? ঘ্রাণ পাচ্ছি। আসলেই কি? বোকা একটা, খুব তো আমায় গাধি বলতে, এখন তো নিচেই গাধা প্রমাণ হলে। ডাক্তার সেদিন বলেছিল মেয়ে হবে, মনে নাই তোমার? শুভ্র হাসে। আসলেই সে ভুলে গেছে, মেয়ে হওয়ার খুশিতেই সে সব ভুলেছে। প্রথম সন্তান, ছোট ছোট হাত পা, অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে শুভ্রের। শুভ্র চিন্তায় মগ্ন, বাচ্চাটা কবে তাকে বাবা বলে ডাকবে। শুভ্র ছোঁয়ার হাতের কাছে মেয়েকে রেখে বলে, দেখো আমার ছোট্ট মধুবালাকে, একদম পরি একটা। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে আমার নিজেকে। ছোঁয়া শুভ্রের কথা শুনে মুচকি হাসে। 8 বছর পর ছোঁয়া প্রায়ই ক্লান্ত বালাজোড়া খুঁজতে খুঁজতে, কিন্তু কোথাও পাচ্ছে না। শুভ্র অফিস থেকে এসে ছোঁয়ার মুড অফ দেখে বলে, কি হয়েছে আমার স্নিগ্ধার আম্মুর? আমার বালাজোড়া পাচ্ছি না, 1 ঘন্টা ধরে খুঁজতেছি, পুরো রুম খুঁজে খুঁজে আমি হয়রান। এটুকু কথা বলতেই ছোঁয়া কান্না করে দেয় শব্দ করে। শুভ্র ছোঁয়ার কান্না দেখে একটু অবাক হয়। বিয়ের এত বছর পরেও বালাজোড়ার প্রতি ছোঁয়ার টান প্রবল। কেউ এতটা বালা পাগলি হতে পারে শুভ্র ভাবতে পারছে না। শুভ্রও খোঁজে, কিন্তু পাচ্ছে না কোথাও। শুভ্র এবার ক্লান্ত হয়ে বলে, আচ্ছা বাদ দাও, পরে পাবে বালাজোড়া। এখন বলো আমার ছোট মধুবালা, আমার স্নিগ্ধা মামনি কোথায়? ছোঁয়ার এতক্ষণে মনে পড়ল মেয়ের কথা। প্রায় 1 ঘন্টা ধরে ছোঁয়া বালার চিন্তায় মেয়ের কথা ভুলেই গিয়েছিল। দুজনে মিলে পুরো বাড়ি খুঁজে কোথাও পায়নি স্নিগ্ধাকে। ওদের সাথে সাথে বাড়ির সবাই খোঁজে, কিন্তু কারো নজরে পড়ছে না স্নিগ্ধা। এবার শুভ্র ছোঁয়াকে বলে, আমার স্নিগ্ধা মামনি ছাদে যায়নি তো? হ্যাঁ, আমার তো মাথায় ছিল না, ও তো সুযোগ পেলেই ছাদে চলে যায়। এটা বলেই দুজনে ছাদের দিকে ছুটে যায়। ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে রেলিং ঘেঁষে বসে আছে তাদের ছোট্ট পরীটা। শুভ্র মেয়েকে দেখে শান্তির নিঃশ্বাস নিলেও ছোঁয়ার চোখে অগ্নি, কারণ স্নিগ্ধার হাতে ছোঁয়ার বালাজোড়া। ছোঁয়া বুঝতে পেরেছে এবার স্নিগ্ধা বালাজোড়া চুরি করে এখানে এসে লুকিয়ে আছে। শুভ্র ছোঁয়ার কানে কানে বলে, যার মা চোর ছিল সে কি করে ভালো হয় বলতো? এই কারণেই বলতাম সময় হলে পাবি। বয়সের আগে মাতামাতি করিস না বালাজোড়া নিয়ে। এবার বুঝ ঠেলা, সামলা মেয়েকে। আফসোস আমার ছোট্ট মধুবালার কোনো চাচাতো ভাই নেই, কারণ আমার কোনো ভাই নেই। আহা। শুভ্রের কথা শুনে ছোঁয়া রাগান্বিত চোখে একবার শুভ্রের দিকে আর একবার মেয়ের দিকে তাকায়। শুভ্র ছোঁয়ার চোখ দেখে মেয়েকে কোলে নিয়ে দেয় এক দৌড়। ছোঁয়া কুটকুট করে হেসে ফেলে।